Hello dear students, welcome back to our YouTube channel WB Champions Academy. আপনারা প্রত্যেকে জানেন আমাদের এই WB Champions Academy এই চ্যানেলের মাধ্যমে আমরা আপকামিং এসএসসি এসএলএসটি 2025 এর একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, যার পরীক্ষা 14 তারিখে সেপ্টেম্বর মাসে, আজকে 11 তারিখ, আমরা এখান থেকে ফিলোসফি সাবজেক্টের প্রিপারেশন দিচ্ছি, গাইড করছি স্টুডেন্টদের। প্রচুর স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, 1000-এর উপরে স্টুডেন্ট আমাদের এখানে পড়াশোনা করছে। তো আমি নিজেও একজন ক্যান্ডিডেট এসএসসির 2016 সালের চাকরি হওয়া যোগ্য শিক্ষক, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আপনাদের প্রত্যেকটা বিষয় আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায়, সহজ সরলভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব এবং যাতে আপনাদের বোধগম্য হয় সেই ব্যবস্থা আমি করব, এবং সেগুলো করেছি এবং আপনাদেরও যথেষ্ট উপকার হয়েছে, আপনারা জানিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ আপনাদের কাছে। আজকে আমাদের মেইনলি যে ক্লাসটি হবে সেটা হচ্ছে লজিকের উপর আমি টোটাল এখনো পর্যন্ত মানব তত্ত্বের ক্লাস নিয়েছি এবং একই সঙ্গে আমরা কিন্তু নিরপেক্ষ ন্যায় বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ক্লাসগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি ভীষণভাবে উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আজকের ক্লাসটা আমরা ওভারঅল লজিকের উপর নেব, যাতে আপনাদের আপকামিং যে এসএসসি এসএলএসটি পরীক্ষা হতে চলেছে ফিলোসফি সাবজেক্টের 14 তারিখ সেপ্টেম্বরে 2025, সেখানে লজিকের জন্য কোনো প্রশ্ন আটকাবে না, এই বিশ্বাসটা রাখবেন। এবং এই ক্লাসটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন, প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু আলোচনা করে দেব। তো প্রথমে আজকে আমরা আলোচনা করব যে আমাদের যুক্তিবিজ্ঞান বা লজিকের যে অংশটি রয়েছে, সেখানে আমাদের প্রথমে জানতে হবে যুক্তি কি। আমরা প্রত্যেকেই জানি যুক্তি মানে হচ্ছে আর্গুমেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, যুক্তি মানে কিন্তু লজিক নয়। অনেকে বলে যুক্তির ইংরেজি হচ্ছে লজিক, না, যুক্তি হচ্ছে আর্গুমেন্ট। লজিক এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আপনার, লজিকের বাংলা প্রতিশব্দ হচ্ছে তর্ক বিজ্ঞান বা যুক্তি বিজ্ঞান, একটা শাস্ত্র লজিক, আর যুক্তি হচ্ছে আর্গুমেন্ট। তো এখন যুক্তি নিয়ে আমরা প্রত্যেকে জানি, যুক্তি হচ্ছে আপনার যেখানে কিছু আশ্রয় বাক্য থাকে এবং সেখান থেকে কিছু একটা সিদ্ধান্ত নিঃসরণ করা হয় আশ্রয় বাক্যের উপর বেস করে। সেই আশ্রয় বাক্য একটা থাকতে পারে, একের বেশিও থাকতে পারে, ঠিক আছে। এইবার আমরা জানি যুক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার অবরাহ আর একটা হচ্ছে আরোহ, তাই না? এগুলো আমরা কিন্তু জানি। অবরাহতে আমরা জানি যে আপনার সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। একটি যুক্তিতে যদি আমি ধরে নেই দুটো আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত রয়েছে, মাধ্যমের যদি দৃষ্টান্ত নেই, তাহলে এই যে দুটো যুক্তি বাক্য থেকে যদি সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে সেই যুক্তিকে আমরা বলি অবরাহ যুক্তি। এবং অবরাহ যুক্তির আরো বেসিক যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেখানে আমরা জানি অবরাহ যুক্তির সিদ্ধান্ত কিন্তু কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না। হয় আশ্রয় বাক্যের সমব্যাপক, দেখা যাচ্ছে এইটার সঙ্গে এটা সমব্যাপক, এটার সঙ্গে এটা কম ব্যাপক, এরকম হতে পারে, অর্থাৎ সমব্যাপক বা কম ব্যাপক হবে, কখনো বেশি ব্যাপক হবে না। এবং সিদ্ধান্তটি অবশ্যই আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। এই প্রধান দুটি বৈশিষ্ট্য কিন্তু অবরাহ যুক্তি বিজ্ঞানে রয়েছে। আর হয়তো ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাই যে সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয়। যদি উপমার ক্ষেত্রে আমরা দেখি, উপমা যুক্তির ক্ষেত্রে উভয় কিন্তু বিশেষ হয়। সেক্ষেত্রে আমরা আরোহের অন্যান্য ক্ষেত্রে আমরা মেন যে জিনিসটা দেখি, সেখানে দেখি আশ্রয় বাক্যগুলো হেতু সিদ্ধান্ত থেকে কিন্তু কম ব্যাপক হয়, অর্থাৎ আশ্রয় বাক্যটা বেশি ব্যাপক হয়। এখানে কিছু কিছু দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় সার্বিকভাবে, সামান্য সংশ্লেষক বচন সেখানে কিন্তু সিদ্ধান্তে নিঃসৃত হয়। আর এখানে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না আরোহের ক্ষেত্রে, ঠিক আছে। একটা আরোহমূলক ঝুঁকি বা লাভ কিন্তু সেখানে রয়েছে। এবার আমরা অবরোহের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে অবরোহের বেশ কিছু ভাগ রয়েছে, আমরা আগেও আলোচনা করেছি। অবরোহকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা মাধ্যম এবং একটা অমাধ্যম। মাধ্যমের ক্ষেত্রে আমরা বলেছি একাধিক হেতু বাক্য থাকে বা যুক্তি বাক্য থাকে, মানে একের বেশি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, অর্থাৎ মিনিমাম এরকম 3খানা বচন থাকবে, তার বেশিও থাকতে পারে। আর অবরোহতে আমরা অমাধ্যমে বলেছি একটি মাত্র হেতু বাক্য বা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। এখন যুক্তির তাহলে কি বুঝলাম, যুক্তির প্রকারগুলো বুঝলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যুক্তি হচ্ছে আপনার ভাষায় প্রকাশিত অনুমান। আমরা যে অনুমানটা মনে মনে তৈরি করি, সেটা যখন আমরা কাউকে ভাষার মাধ্যমে প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় যুক্তি। অর্থাৎ যুক্তি একটি বাহ্যিক প্রক্রিয়া, অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। অনুমানকে যখন আমি ভাষায় প্রকাশ করে ফেললাম, তখন সেটা হয়ে গেল যুক্তি। আমরা যে 600 কোশ্চেনের আয়োজন করেছি, আমি কিন্তু সমস্ত বিষয়গুলো সেখানে খুব সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকে দিয়েছি। আপনারা খুব ভালো করে স্টাডি করুন, আমার দৃঢ় বিশ্বাস সেখান থেকে আপনারা সম্পূর্ণ কমন পাবেন, ঠিক আছে।
তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে এই অংশটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরবর্তী অংশে, যে যুক্তি আমরা বললাম অনুমানের ভাষায় প্রকাশিত রূপ, সেটা হচ্ছে আপনার যুক্তি। এখন এই লজিক শব্দটি কোথা থেকে এসেছে, কি বৃত্তান্ত, আমি সমস্ত নোটসে দিয়েছি, এগুলো আর কিছু সেইভাবে বলার নেই, তাই এগুলো আমি আর কিছু বলছি না। এখন হচ্ছে যুক্তি আকার। একটা যুক্তি কখন বৈধ হয় কখন অবৈধ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসবে। একটি যুক্তি তখনই বৈধ হবে যখন তার আকারটি বৈধ হবে। একটি যুক্তি, আমরা অবরোহ যুক্তি নিয়ে এখন আলোচনা করছি, অবরোহ যুক্তিতে তার আকারগত বৈধতার দিকে বেশি লক্ষ্য রাখা হয়, বস্তুগত দিকে নয়, ঠিক আছে। আকারগত সত্যতাকে বেশি দেখা হয় এখানে, বাহ্য জগতের সঙ্গে তার মিল রয়েছে কি মানে মিল নেই সেটা কিন্তু অবরোহতে দেখা হয় না। তো একটি যুক্তি, আমি ফর এক্সাম্পল একটা যে কোনো একটা যুক্তি আমি নিচ্ছি, যে পি ইমপ্লাইজ কিউ, পি সুতরাং কিউ, এই যে যুক্তিটা, এই যুক্তির আকারটা ঠিক রয়েছে কিনা, আকারটা ভ্যালিড কিনা সেটাই দেখা হয়। তাহলে এই আকারটা যদি ভ্যালিড হয়, তাহলে এই যুক্তিতে আপনি যাই নিবেশ করুন না কেন, যত হাজার হাজার যুক্তি আপনি তৈরি করুন না কেন, সেই যুক্তিগুলো কিন্তু বৈধ হবে। অর্থাৎ একটি যুক্তি তার নির্ভর করে, বৈধতা নির্ভর করে কিসের উপর, তার আকারগত বৈধতার উপর। আকারটি ঠিক থাকলে সমস্ত সেই আকারে আকারিত সমস্ত যুক্তিই কিন্তু বৈধ হবে। ওকে, আর কি জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, একটি যুক্তির যদি হেতু বাক্যগুলো সত্য হয়, একটি যুক্তি আমি তৈরি করলাম, দেখা যাক পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এখন দেখা যাচ্ছে এই দুটো সত্য, আমি ধরছি জাস্ট, আর এইটা ধরুন কোনোভাবে মিথ্যা হয়ে গেল। যদি এরকম হয়, যদি এটা নয় কিন্তু যদি এরকম হয়, সেক্ষেত্রে যুক্তিটি অবশ্যই অবৈধ হবে। তাহলে যুক্তি কখন অবৈধ হয়, যখন তার হেতু বাক্যগুলো যতগুলো আছে প্রত্যেকটি, একটি নয় কিন্তু যতগুলো হেতু বাক্য বা আশ্রয় আছে সবগুলো সত্য হবে, এবং সিদ্ধান্ত যদি মিথ্যা হয়ে যায় তবে একটি যুক্তি অবৈধ হবে। ওকে, তাহলে একটি যুক্তি অবৈধ হওয়ার রুলস কি, হেতু বাক্যগুলো অবশ্যই সত্য হবে, সিদ্ধান্তটা অবশ্যই মিথ্যা হবে, তাহলে যুক্তিটি অবশ্যই অবৈধ হবে। অবৈধের আরো অন্যান্য মানে ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু এইটা যদি হয় তাহলে অবশ্যই সেটা অবৈধ, এটা কখনোই ভ্যালিড বা বৈধ হবে না এই ধরনের ক্ষেত্রে, যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়। বোঝা গেল? এবার আমরা যদি পরবর্তী স্টেপে আসি, তাহলে যেটা আমরা আলোচনা করব, একটা হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান পরীক্ষায় বলে, সেটা যুক্তি। আর একটা জিনিস হচ্ছে ভাষায় প্রকাশিত অবধারণ, ঠিক আছে। ভাষায় প্রকাশিত অবধারণকে বলে বচন। এখন বচন সম্পর্কে আমাদের অল্প বিস্তার একটু জেনে নিতে হবে, কারণ এই যে আমি যুক্তি গঠন করছি, যে আমি হেতুবাক্য এবং সিদ্ধান্ত দিয়ে একটি যুক্তি গঠন করছি, সেই যুক্তিতে কি থাকে, সেই যুক্তিতে বচনই থাকে। আসলে বচনই তো যুক্তির অবয়ব, তাই না? বচন দিয়েই যুক্তি গঠিত হয়। এখানে কটি বচন আছে বলুন তো? এখানে অবশ্যই একটি, দুটি, তিনটি বচন রয়েছে, ঠিক আছে। তাহলে যুক্তি কি দিয়ে গঠিত হয়, যুক্তির ভিত কি, যুক্তির ভিত হচ্ছে বচন। তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, বচনই শুধুমাত্র সত্য বা মিথ্যা হয়, যুক্তি কিন্তু সত্য বা মিথ্যা হয় না। যুক্তি কি হয় আমরা সকলেই জানি, যুক্তি হয় বৈধ হবে না অবৈধ হবে। এখন বৈধ বিভিন্ন কারণে হতে পারে, অবৈধ বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু যে কারণটা একটু আগেই বললাম সেই কারণটা, অর্থাৎ হেতুবাক্য সত্য, হেতুবাক্য সমস্তগুলো সত্য, যতগুলো হেতুবাক্য থাকবে, এবং সিদ্ধান্ত যদি কোনোভাবে মিথ্যা হয়ে যায় তাহলে সেই যুক্তি অবশ্যই ইনভ্যালিড, সেটা কখনোই ভ্যালিড হতে পারবে না। এইটা অবশ্যই আপনারা মনে রাখবেন। বাকি সমস্ত ক্ষেত্রে বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। তাহলে এখন আমরা আলোচনা করব বচন নিয়ে। এবার যদি আমরা বচনে চলে আসি, তাহলে বচন কি, বচন হচ্ছে যুক্তির অবয়ব, অর্থাৎ যা দিয়ে যুক্তিটি গঠিত হয়, ঠিক আছে। সেই অবয়ব বচন কিন্তু আমরা বলি ভাষায় প্রকাশিত অবধারণ, ঠিক আছে। যখন অবধারণকে আমরা ভাষায় প্রকাশ, যেমন জাজমেন্টকে আমরা ভাষায় প্রকাশ করি, তখন সেটা হয়ে যাচ্ছে বচন। এই জিনিসটাই বেসিক পার্থক্যটা মনে রাখবেন, বাকি আপনারা সবই জানেন, পড়েছেন, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে বচন আমরা শিখলাম। এখন এই বচনকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা যায়, আমরা পড়েছি সম্বন্ধ অনুসারে বচন, গঠন অনুসারে, হ্যাঁ, গুণ অনুসারে, পরিমাণ অনুসারে, ইত্যাদি ইত্যাদি। তবে এগুলো আমরা প্রত্যেকে জানি। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সম্বন্ধ অনুসারে বচন। সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? দুই প্রকার, একটা কি নিরপেক্ষ এবং একটি সাপেক্ষ, অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন, ভেরি গুড। এবং আপনার গঠন অনুসারে বচন দুই প্রকার, সরল এবং যৌগিক, ঠিক আছে। গুণ অনুসারে কয় প্রকার? গুণ অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক এবং একটি নঙর্থক। পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য বা সার্বিক এবং বিশেষ, ঠিক আছে। আধুনিক যুক্তিবিজ্ঞান অনুযায়ী যদি বলি, গতানুগতিক যুক্তিবিজ্ঞান, আধুনিক যুক্তিবিজ্ঞানে এক ব্যক্তি বচনকে আলাদাভাবে একটি ক্ষেত্রে ফেলেছেন। তো এইবার আমরা যদি গুণ এবং পরিমাণ উভয়কে যদি আমরা এক করে দিই, তাহলে কি হবে, সেখানে বচন চার প্রকার হয়ে যাবে, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। এগুলো আমরা প্রত্যেকে জানি, জাস্ট আমি একটু আলোচনা করে দিলাম। এইবার এই যে নিরপেক্ষ বচন, এই নিরপেক্ষ বচন কিন্তু আমরা জানি যে চার রকমের হয় নিরপেক্ষ বচন।
নিরপেক্ষ বচন কয় রকমের হয়? 4 রকমের হয়। সেখানে আমরা জানি একটা হচ্ছে এ, ই, আই আর ও। এই বচনগুলো কোথা থেকে এসছে সেগুলো আমরা জানি। মানে অ্যাফ্রিমো এবং নেগো এই দুটো শব্দ থেকে এসছে। অ্যাফ্রিমো মানে আমি স্বীকার করি, সেখান থেকে এ আর আই এসছে, আর নেগো থেকে ই আর ও এসছে, নেগো। ঠিক আছে, আমি অস্বীকার করি। তো এগুলো আমরা জানি প্রত্যেকে। এইবার এই 4টে বচনের আমরা প্রত্যেকে জানি এখানে সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক, এগুলো আমি ব্যাখ্যা করছি না, সময় হাতে নেই, এগুলো আপনারা সবাই জানেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বচনের পদের ব্যাপ্যতা। বচনে দুটো করে পদ থাকে, কোন বচনে কোন পদ ব্যাপ্য এগুলো আমরা প্রত্যেকেই জানি, তবুও আমাদের আরো একবার দেখে নিতে হবে। বচনের ব্যাপ্যতার দুটো নিয়ম রয়েছে, কিন্তু সেই দুটো নিয়ম কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। 1 নম্বর নিয়ম হচ্ছে যে সামান্য বচন, সামান্য যে বচন, সেই বচনের কিন্তু উদ্দেশ্য পদ অলওয়েজ ব্যাপ্য হবে। সামান্য বচন কি? এ আর ই আমরা প্রত্যেকে জানি। এ আর ই এর ক্ষেত্রে কি হয়? তার উদ্দেশ্য পদ কিন্তু অবশ্যই, একটা বচন থাকলে তার উদ্দেশ্য পদ অবশ্যই ব্যাপ্য হয়। এর উদ্দেশ্য পদ ব্যাপ্য, ই এরও কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য। যদিও ই এর বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সামান্য বচন বলেছে তার উদ্দেশ্য পদটি ব্যাপ্য হবে। আর কি আরেকটা নিয়ম হচ্ছে আপনার নঙর্থক বচন। নঙর্থক বচনের কিন্তু আমরা সকলে জানি যে বিধেয় পদটি ব্যাপ্য। নঙর্থক বচন কি কি রয়েছে? নঙর্থক বচন রয়েছে ই আর ও। তাহলে এর দেখুন বিধেয় পদটি অলওয়েজ ব্যাপ্য হয়, যদিও ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু এই দুটো নিয়ম অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। ব্যাপ্য দিয়ে বললাম যে সামান্য বচনের উদ্দেশ্য ব্যাপ্য, নঙর্থক বচনের বিধেয় ব্যাপ্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার এখান থেকে অব্যাপ্য দিয়েও কোশ্চেন আসতে পারে যে কোন বচনের বিধেয় অব্যাপ্য, কোন বচনের বিধেয় অব্যাপ্য। সেখানে দেখুন সদর্থক বচনের, সদর্থক বচন কি কি আছে? এ আর আই। এ আর আই দেখুন আপনার বিধেয় পদ ব্যাপ্য। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে। বা যদি বলে কোন বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, উদ্দেশ্য পদ অব্যাপ্য, তখন আপনার হয়ে যাবে বিশেষ বচনের আই আর ও। আই আর ও এর ক্ষেত্রে দেখুন উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। সুতরাং এই জিনিসগুলো মনে রাখবা। এরকম প্রশ্ন আসতে পারে যে কোন বচনের কেবলমাত্র বিধেয় পদ অব্যাপ্য। ঠিক আছে, বা কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য, কেবলমাত্র উদ্দেশ্য পদ অব্যাপ্য, কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য, এই মানে বিধেয় পদ ব্যাপ্য, এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় বুঝে শোনা করবেন। এবং সেখানে আমরা জানি একটা শব্দ রয়েছে এসে বিনব। ঠিক আছে, এসে বিনব একটি শব্দ রয়েছে, যেটাকে সহজে আমরা সহজেই কিন্তু বলে দিতে পারবো যে কোন বচনে কোন পদ ব্যাপ্য, তাই না? এটা আমরা আগে ক্লাসে বহুবার বলেছি, আবার বলেছি। এইগুলো কিন্তু বচনকে নির্দেশ করছে। এটা ব্যাপ্যতার ক্ষেত্রে, মানে কোনটা ব্যাপ্য সেইটাকে নির্দেশ করবে। এ ই আই ও ব্যাপ্য, আই ও, এগুলো আপনার বচনকে নির্দেশ করছে। ঠিক আছে, আর এই যে ছোট ছোট করে লেখা আছে এস, এখানে আছে বি, এখানে আছে এন, এখানে আছে পি, অ্যাকচুয়ালি এগুলো বচনের কোন পদ ব্যাপ্য সেটাকে নির্দেশ করছে। এখানে এ মানে এস কে নির্দেশ করছে। এ এস মানে হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য। ই হচ্ছে বি কে নির্দেশ করছে, বি ফর বোথ, বোথ মানে দুটোই, মানে উভয় পদই ব্যাপ্য। আই হচ্ছে এন, এন ফর নান, মানে কোনো পদই ব্যাপ্য নয় আই বচনে। এবং ফাইনালি ও এর পি কে নির্দেশ করছে, প্রেডিকেট। ও বচনে প্রেডিকেট বা বিধেয় ব্যাপ্য। এই শব্দটির মাধ্যমে শুধু ব্যাপ্য পদ জানা যায়। তবে আমরা চেষ্টা করলে এটাকে উল্টো করে অব্যাপ্যও জেনে নিতে পারি। এখানে এর উদ্দেশ্য ব্যাপ্য বলেছে, মানে বিধেয় ব্যাপ্য, এভাবেও বুঝতে পারি। তো এসে বিনব এই শব্দটির মাধ্যমে কোন বচনে কোন পদ ব্যাপ্য ইজিলি আমরা কিন্তু জানতে পারি। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে পদের ব্যাপ্যতা আমরা বুঝে গেলাম। তো এই জিনিসগুলো এখানে ছিল। এবার বচন সংক্রান্ত কিছু রুলস রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন বাক্য থেকে বচন করতে গেলে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। সেই নিয়মগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন, তবে দুই একটা জিনিস আমি একটু আপনাদেরকে ধরিয়ে দেবো যেখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ফর এক্সাম্পল, যদি বলে খুব কম, খুব কম, ঠিক আছে, কদাচিৎ, কদাচিৎ বা কচ্ছিৎ, এই নিয়মটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিরল, ঠিক আছে। তো এই যে শব্দগুলো আছে, অতি অল্প সংখ্যক, স্বল্প সংখ্যক, ঠিক আছে, এই জাতীয় যদি শব্দগুলো থাকে আমরা জানি সেক্ষেত্রে আয় অথবা বিশেষ বচন হয়, আয় হবে অথবা ও বচন হবে, এটা কিন্তু আমরা জানি। এখন কখন আয় হবে কখন ও হবে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যদি এই শব্দযুক্ত যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি যদি সদর্থক হয়, সেখানে যদি না সূচক কোনো শব্দ না থাকে, সদর্থক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও বচন হবে। ঠিক আছে, যদি সদর্থক হয় বাক্যটি, একটু ডিফারেন্স আছে, তাই এটা মনে রাখতে হবে। কারণ এই শব্দগুলোর মধ্যেই আগে থেকে একটা নেগেটিভ ফোর্স কাজ করে, একটা নেগেটিভ। খুব কম, ঠিক আছে, নেই বললেই চলে, এরকম ব্যাপারটাকে বোঝায়। বিরল মানে নেই, অর্থাৎ কদাচিৎ, কখনো কখনো, মানে হয় না বললে চলে, না জাতীয় ব্যাপারটা এর মধ্যে আগে থেকেই থাকে।
তাই এই জাতীয় বাক্য যদি সদর্থক হয়, হ্যাঁ বাচক হয়, যেমন আমি খুব কম সংখ্যক ছাত্র লেখাপড়ায় ভালো, তাহলে কি এটা একটা সদর্থক খুব কম আছে, তাহলে অবশ্যই সেটাকে ও করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি বাক্যটা নঙর্থক হয়, ঠিক আছে, যে আপনার কদাচিৎ ছেলেরা কদাচিৎ ছেলেরা নাচে পারদর্শী নয়, নাচে পারদর্শী নয়, এই যদি নয় যদি থাকে, তাহলে কদাচিৎ সঙ্গে নয় থাকলে সেক্ষেত্রে কিন্তু, বা এই জাতীয় শব্দের সঙ্গে যদি নয় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে আই বচন করতে হবে। বোঝা গেল? খুব ইজি, এই জিনিসটা আমরা প্রত্যেকে জানি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেটা খুব ভুল হয়, সেটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র। এটা একটু ভালো করে জেনে নিন আপনারা, আপনাদের কিন্তু খুব কাজে লাগবে। কেবল, কেবল, কেবলমাত্র, হ্যাঁ, শুধুমাত্র, যদি এরকম থাকে, ঠিক আছে, কেবলমাত্র বা একমাত্র, ঠিক আছে, বা শুধুমাত্র, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভুল করেন। সুতরাং এই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে, বা শুধু, কেবল, এই জাতীয়। তো এই জাতীয় যদি বাক্য থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই জাতীয় বাক্য যদি সব জায়গায়, একটাই জিনিস আবারও বলছি, আগেও বলেছি, ভালো করে শুনে নিন। কেবলটা যাকে, বা এই জাতীয় শব্দ বচনে আছে, বাক্যে আছে, এবার এই জাতীয় শব্দ যাকে নির্দেশ করবে, এই জাতীয় শব্দ যেটাকে নির্দেশ করবে, বারবার বলছি, যেটাকে নির্দেশ করবে, যে বাক্যের যে অংশকে নির্দেশ করবে, সেইটা বচনে বিদেহে চলে যাবে। সেটা বচন করার সময় কোথায় যাবে? বিদেহতে চলে যাবে। ফর এক্সাম্পল আপনাকে বলি, যেমন যদি বলি এসি, এসি কেবল, এসি ই কেবল পি হতে পারে, পি হতে পারে, তাহলে আপনারা বলুন তো, তাহলে বচনটি কি হবে? আগে আমাকে দেখতে হবে, এখানে কেবল শব্দটি রয়েছে, কেবল শব্দটি রয়েছে, এবং কেবল কাকে নির্দেশ করছে? দেখুন, কেবল এস কে নির্দেশ করছে। এসি কেবল পি হতে পারে, কি বললাম? এসি কেবল পি হতে পারে, তাহলে কেবল কাকে নির্দেশ করছে? এস কে নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে একটু আগে নিয়মটা কি বললাম? এই কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, একমাত্র, এই জাতীয় শব্দগুলি বাক্যে যেটাকে নির্দেশ করবে, কোথায় বসছে, দ্যাট এটা কোনো ফ্যাক্টর নয়। বারবার ভালো করে শুনুন। অনেকে বলে সামনে বসলে চেঞ্জ হবে, পিছনে বসলে চেঞ্জ হবে না, এরকম অনেক অনেক কিছু বলে, তবে এই জাতীয়গুলোর মধ্যে ভুল হয়ে যাবে। আবার বলছি, কেবল যেটাকে নির্দেশ করবে সেইটা বচন করার সময় কোথায় যাবে? সেটা বচন করার সময় বিদেহে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে কি হয়? আমরা জানি এটাকে এ বচন করতে হয়, এই জাতীয় শব্দ থাকলে প্রথমে এ বচন হয়, তাহলে এটা কি হবে? সকল, সকল, তাহলে এইটা চলে যাবে বিদেহে, এটা এস চলে যাবে বিদেহে, তাহলে পি চলে আসবে উদ্দেশ্যে, সকল পি হয় এস। বুঝা গেল? এইরকম। কেবল যদি প্রথমে থাকতো তাও অসুবিধা নাই, যদি এরকম থাকতো কেবলমাত্র মেয়েরাই নৃত্যে পারদর্শী, তাহলে কেবলমাত্র কাকে নির্দেশ করলো? এখানে মেয়েদেরকে নির্দেশ করলো, মেয়েরা বিদেহে যাবে। সুতরাং প্রথমে আছে কি, মাঝে আছে কি, শেষে আছে দেখার দরকার নেই, আপনাকে দেখতে হবে কেবলমাত্র, শুধুমাত্র, মাত্র, কেবল, শুধু, এইগুলো কাকে নির্দেশ করছে। ওকে, যাকে নির্দেশ করো সেটা বচনে বিধেয় দিয়ে দেবেন। ওকে, আরেকটা জিনিস এই মুহূর্তে মনে পড়ে গেল, যদি কেবল যদি থাকে বাক্যে, এটা যদি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কেবল যদি, কেবল যদি বাক্যে থাকে, একটু শুনে নিন, গুরুত্বপূর্ণ, কেবল যদি বাক্যে থাকে, তাহলে কেবল যদি যেটাকে নির্দেশ করবে সেটা সবসময় বিধেয় যাবে। কেবল যদি যাকেই নির্দেশ করুক, সে কেবল যদি কোথায় আছে দেখার দরকার নেই, কেবল যদি যাকে নির্দেশ করুক সেটা বিধেয় যাবে, ঠিক আছে। ধরা যায় এখানে নিলাম পি কেবল যদি এস, তাহলে এস বিধেয় যাবে, ঠিক আছে। অথবা যদি এখানে বলা হয় কেবল যদি এস, কেবল যদি এস কমা পি, তাও এই এসটা চলে যাবে বিদেহে। এটা প্রাকল্পিকের ক্ষেত্রে আমি আসছি, একটু পরে আলোচনা করছি। তাহলে বোঝা গেল কেবল যদি ফাংশনটা, এটা অবশ্যই মনে রাখবেন। এইবার কথা হচ্ছে, এদের এই সমস্ত বাক্য যদি নঙর্থক হয়, একমাত্র সঙ্গে নয়, কেবলমাত্রের সঙ্গে নয়, এরকম যদি থাকে, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে দুটো বচন করতে হয়, একটা এ, একটা ই, ঠিক আছে। এবং এখানে কোন রকম চেঞ্জের কোনো কাহিনী নেই, এখানে শুধু এ বচনের উদ্দেশ্য পদের সঙ্গে অ অ্যাড করবেন, তাহলে হয়ে যায়, বাকি যা আছে তাই থাকবে, ঠিক আছে। এ বচনের উদ্দেশ্য পদের সঙ্গে অযোগ করবেন, আর ই বচনের, হ্যাঁ, এখানে এবং লিখতে হয়, এবং ই, এবং এই ই যেটা আমাদের সেরকম। ধরা যাক আমি বললাম কেবল একমাত্র, এরকম যদি থাকে, যে ধরুন একমাত্র এস নয় পি, এরকম যদি থাকে, তাহলে বচনটা কি হবে? দেখুন এখানে একমাত্র আছে এবং নয় আছে, সেক্ষেত্রে কি হবে? দুটো বচন হবে, কি কি? এ এবং ই, এবং এ বচনের উদ্দেশ্য পদে এরকম অযোগ হবে, ঠিক আছে। এটা সকল, আর এটা সকল
অএস হয় পি আর কোন এস নয় পি, ব্যাস এইটুকু হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বেশ কিছু ব্যতিক্রম উদাহরণ আছে, সেগুলো অবশ্যই আপনারা বই থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। সুব্রত চক্রবর্তী ম্যাডামের বই আছেন, সেটা অবশ্যই তোমরা ভালো করে বা আপনারা ভালো করে দেখে নেবেন। এই জিনিসগুলো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই বেসিক্যালি এই দুটো খুব ইম্পর্টেন্ট বচন, যেগুলো পরীক্ষায় কিন্তু বেসিক্যালি আসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বচন সংক্রান্ত বিষয়টা। এবার যদি আমি আলোচনায় আসি পরবর্তী স্টেপে, এবার আমি যদি আসি তাহলে সেক্ষেত্রে বচন হয়ে গেল অমাধ্যম অনুমান। এবার ঢুকি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি অমাধ্যম অনুমান নিয়ে আমি এর আগের দিনও বলেছি। অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় বোঝা থেকে অমাধ্যম অনুমানের ডিটেল আলোচনা করেছি। অমাধ্যম অনুমানে কি হয়, যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। সাধারণত এই অমাধ্যম অনুমানকে সাধারণত 9 ভাগে ভাগ করা হয়, আমরা বিভিন্ন বইয়ে দেখে থাকতে পারি, কিন্তু এই 9 ভাগ কিন্তু আপনার সেইভাবে আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে মেনলি 4-5টা রয়েছে, আবর্তন, বিবর্তন, হ্যাঁ, সমবিবর্তন, বিরোধানুমান, এই 4টেই আমাদের মোটামুটি সিলেবাসে রয়েছে। ঠিক আছে, এই 4টে মোটামুটি ভালো করে দেখে গেলেই হবে। তো এখন অমাধ্যম অনুমান যে বিষয়টা যদি আমি আলোচনা করি, তা প্রথমে অমাধ্যম অনুমানে কি বললাম, একটি আশ্রয় বাক্য এবং কিন্তু একটি সিদ্ধান্ত থাকবে। তো অমাধ্যম অনুমানের যেহেতু অবরহ, সেহেতু অবরহের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু অমাধ্যম অনুমানের মধ্যে কিন্তু বিরাজ করছে। তো এই জিনিসটা আমাদের মানে মনে রাখতে হবে। এইবার অমাধ্যম অনুমানের প্রথমে যদি আমি আলোচনা করি, তো প্রথমে সেক্ষেত্রে আমাদের আসবে আবর্তন। কি আসবে? আবর্তন। আবর্তন আমরা প্রত্যেকে জানি আবর্তনে কি হয়। আবর্তনের ক্ষেত্রে যেহেতু অমাধ্যম অনুমান, সেক্ষেত্রে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত, এটাকে বলে আবর্তনীয় বা আবর্তনীয়, আর সিদ্ধান্ত বলে আবর্তিত বা আবর্ত। ঠিক আছে, এগুলো আমরা সমস্ত আমার নোটসে খুব ভালো করে দেওয়া আছে, আপনারা নোটসটা খুব ভালো করে স্টাডি করবেন। এবার আবর্তন কি হয়, আবর্তনের 4টি নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধেয়ে যায়, বিধেয় উদ্দেশ্যে আসে, এখানে গুণ যা আছে সেম থাকে, গুণের কোনো পরিবর্তন হয় না। আর 4 নম্বর নিয়ম হচ্ছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি, সেই ন্যায়ের 4 নম্বরের মতো, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে, সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, এটাকে বলে ব্যাপ্যতার নিয়ম। আর 3 নম্বরটা বলে গুণের নিয়ম। ওকে, তাহলে এই নিয়মগুলো কিন্তু এখানে রয়েছে, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এইবার আমরা যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এবার আবর্তনের যে কোন বচনের আবর্তন কি হয়, এটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। সুতরাং এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এ বচনের আবর্তন হয় আই, ই বচনের আবর্তন হচ্ছে ই, আই বচনের আবর্তন করলে আই হবে, এবং ও বচনের আমরা জানি কোনোভাবে আবর্তন কিন্তু সম্ভব হয় না, সেক্ষেত্রে কিছু না কিছু দোষ হয়। এবার কথা হচ্ছে, এই যে দুটো আবর্তন, এই দুটো আবর্তনকে কিন্তু বলা হয় সম আবর্তন বা সরল, সরল বা সম। কেন আবর্তনকে দুই ভাগে ভাগ করা যায় আমরা জানি, একটা সরল একটা সম। সরল আবর্তন কি, যেখানে পরিমাণটা চেঞ্জ হয় না। দেখুন এই বচনের আশ্রয় আবর্তনীয় বচন এবং আবর্তিত বচনের পরিমাণ কিন্তু সেম রয়েছে, কিন্তু যে বচনে, যে আবর্তনে আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়, সে তাকে বলে অসরল। অসরল বা অসম, অসরল বা অসম আবর্তন, এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। কেবলমাত্র এই বচনের আবর্তনই কিন্তু অসরল আবর্তন, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো আমরা জানি এই বচনের কিন্তু সরল আবর্তন হয়। ক্ষেত্রগুলো আমরা প্রত্যেকে জানি কম বেশি, যে যেখানে বক্তার্থ সমান উদ্দেশ্য বিধেয় পদে যে এ বচনের, যেখানে এ বচনগুলো সংজ্ঞার্থ জ্ঞাপক, যে সমস্ত এ বচন আপনার মানে আপনার কি বলবো, ওই যে নির্দিষ্ট বিশিষ্ট পদ, এই জাতীয় এ বচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে মনে রাখতে হবে, সেক্ষেত্রে এই বচনের আবর্তন কিন্তু আপনাকে এই করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ এই সমস্ত এ বচনের উদ্দেশ্য বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত এ বচন যেগুলো বললাম সংজ্ঞার্থ জ্ঞাপক, নির্দিষ্ট বিশিষ্ট, সংজ্ঞার্থ, এই ধরনের এ বচন কিছু ব্যতিক্রম রয়েছে, যেগুলোর উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয় কিন্তু এই সমস্ত এ বচনে ব্যাপ্য হয়। সেই জন্য হ্যামিল্টন কিন্তু এই সমস্ত এ বচনকে ইউ বচন বলেছে। আমার নোটসে ডিটেলে আলোচনা আছে, আপনারা বিষয়টা অবশ্যই দেখে নেবেন। খুব ইম্পর্টেন্ট নোটস গুলো, যারা পড়েছেন তাদেরকে বলবো খুব ভালো করে পড়ুন, এখান থেকে আপনারা ফুল কমন পাবেন, এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে। সুতরাং আপনিও বিশ্বাস রাখুন, ভালো করে পড়াশোনা করুন। 600 কোশ্চেন প্লাস আমি যে সমস্ত মক টেস্ট দিয়েছি, আপনাদের এমসিকিউ দিয়েছি, মানে এমসিকিউ বলতে যে সমস্ত মক টেস্ট এবং স্পেশাল মক টেস্ট, ঠিক আছে, স্পেশাল মক টেস্ট আমি এখনো পর্যন্ত আমাদের 5টা দিয়ে দিয়েছি, আরো 2টো দেবো, মোট 7টা 13টা মক টেস্ট টোটাল, কিন্তু 20টা মক টেস্ট, এগুলো খুব ভালো করে করলে আর কিচ্ছু লাগবে না। আর 600 কোশ্চেন
খুব সহজেই আপনারা ইজিলি কিন্তু এগুলো ভালোভাবে স্টাডি করলে এগিয়ে যাবেন, চিন্তা নেই। তো এই হয়ে গেল আবর্তন। আবর্তন তাহলে বুঝতে পারলাম যে এই ব্যাপার। কিন্তু অনেক সময় ও বচনের যে আবর্তন তো আমরা হয় না জানি, তো ও বচনের অনেকে আবর্তন করার চেষ্টা করেছেন, নিষেধমূলক আবর্তন করার চেষ্টা করেছেন। সেখানে নিষেধমূলকের ক্ষেত্রে ও বচনটাকে আগে আই বচনে রূপান্তরিত করা হয় এবং আই বচনের তখন আবর্তন করা হয়। সেক্ষেত্রে আমরা জানি নিষেধমূলক আবর্তন প্রকৃত আবর্তন রূপে হয়নি। তাছাড়া বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনের কথা কেউ কেউ বলে থাকেন। কেইনস, বিশেষ করে কেইনস বা কিনস, উনি বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনের কথা বলেছেন, সেটা যথার্থ আবর্তন নয়। তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। এবং আবর্তনের ক্ষেত্রে দুই রকমের দোষ হয়, সেটা কি? এ বচনের সরল আবর্তন জনিত দোষ, অর্থাৎ এ বচনের ক্ষেত্রে আবর্তন তো আয় হয়, কিন্তু সেক্ষেত্রে যদি এ বচনের আবর্তন এ করা হয় সাধারণ বচনের ক্ষেত্রে, তখন এ বচনের আবর্তন জনিত দোষ হবে। এবং ও বচনের এ বচনের সরল আবর্তন জনিত দোষ হবে, আর ও বচনের আবর্তন জনিত দোষ হবে। আবারও বলছি, কিছু কিছু এ বচনে কিন্তু সরল আবর্তন সম্ভব। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। এবং কোন কোন ক্ষেত্রে সেগুলো বলে দিলাম। সংজ্ঞার্থ জ্ঞাপক, উদ্দেশ্য বা মানে বিশিষ্ট পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, উদ্দেশ্য পদের সংজ্ঞার্থ জ্ঞাপক যদি হয়, ঠিক আছে, একই বিষয়কে যদি নির্দেশ করে, এই জিনিসগুলো। তাছাড়া ওভারঅল এই হচ্ছে আপনার আবর্তন। আবর্তনের প্রকার বললাম, সম আবর্তন, অসম আবর্তন। এই জিনিসগুলো অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন বা ভালো করে এগুলো স্টাডি করে নেবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে আসবো বিবর্তনের ক্ষেত্রে। বিবর্তনে যদি আমি আলোচনা করি, বিবর্তনের অপর নাম প্রতিবর্তন বা ব্যবর্তন। প্রতিবর্তন বা ব্যবর্তনও বলে, ঠিক আছে। বিবর্তন অবভার্সন, ইংরেজিতে বলে অবভার্সন। আবর্তনকে কনভার্সন, সম বিবর্তনকে কন্ট্রাপোজিশন। এই জিনিসগুলো আপনাদের জেনে নিতে হবে। আর অবশ্যই একটা কথা ইম্পর্টেন্ট মনে রাখবেন, যদি দেখেন যে কোশ্চেনে প্রশ্নপত্রে বাংলায় কোনো সমস্যা রয়েছে, অবশ্যই আপনারা ইংরেজিটা দেখে নেবেন, কারণ ইংরেজি ভার্সনটাই কিন্তু গ্রহণযোগ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি ভার্সনটা গ্রহণযোগ্য। বাংলাতে যদি কোনো ডিসপুট থাকে, ইংরেজি ভাষাই কিন্তু গ্রহণযোগ্য। এই জিনিসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার চলুন, বিবর্তনের ক্ষেত্রে কি হয়। বিবর্তন যেহেতু একটি অমাধ্যম অনুমান, সেখানেও আমরা জানি একটি মাত্র আশ্রয় বাক্য এবং একটি মাত্র সিদ্ধান্ত কিন্তু রয়েছে। এবং সেখানে বিবর্তনের একটাই ফান্ডা, প্রথমে হচ্ছে উদ্দেশ্য, যা আছে উদ্দেশ্যে বসবে। আর বিধেয় যেটা থাকে তার বিরুদ্ধ পদ সেখানে একটা অযোগ করে কিন্তু এখানে বসবে, ঠিক আছে। বিধেয়ের বিরুদ্ধ পদ, আর এটাকে বলে বিবর্তনীয় বচন, এটা বিবর্তিত বা বিবর্ত বচন। তাহলে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য, বিবর্তিত বচনের উদ্দেশ্য হবে প্রথম নিয়ম। এখানে চারটে নিয়ম রয়েছে। বিবর্তনীয় বচনের বিধেয়, এর যে বিরুদ্ধ পদ হবে, যেমন লেখা আছে মানুষ, তাহলে এখানে হাইফেন মানুষ, এটা বিরুদ্ধ পদ। বা ভারতীয়, ভারতীয়, এটা বিরুদ্ধ পদ। তো সেই বিধেয় পদের যে বিরুদ্ধ পদটা, সেটা বিবর্তনীয় বিবর্তিত বচনের বা সিদ্ধান্ত বচনের বিধেয় স্থানে বসবে। দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে এখানে গুণ চেঞ্জ হবে। গুণ চেঞ্জ হবে, আগেরটা গুণ চেঞ্জ হচ্ছিল না, এখানে কিন্তু গুণ চেঞ্জ হবে, গুণ পরিবর্তন হবে। এটা সদর্থক হলে, এটা নঙর্থক হবে। পরিমাণ কিন্তু এখানে সেম থাকবে, ঠিক আছে। এখানেও কিন্তু পরিমাণটা আপনার সেম থাকবে, পরিমাণ নিয়ে কিন্তু এখানে এটা, অর্থাৎ এটা সদর্থক হলে এটা সামান্য হলে এটাও সামান্য, এটা বিশেষ হলে এটাও বিশেষ, ঠিক আছে। তো এই হচ্ছে বিবর্তনের নিয়ম। বিরুদ্ধ পদ জিনিসটা কি? বিরুদ্ধ পদ কিছুই নয়, যে আমরা সমগ্র বিপরীত পদ দিয়ে একত্রিত করলে আমরা বিরুদ্ধ পদ বা পরিপূরক পদ পাই। এই জিনিসটা মনে রাখবেন। যে কোনো বিরুদ্ধ পদ তৈরি করার নিয়ম হচ্ছে সেই পদের আগে একটা হাইফেন অ্যাড করে দেওয়া, ঠিক আছে। যদি আগে থেকে যুক্ত থাকে, তাহলে সেই টাকে রিমুভ করে দেওয়া বা বাদ দেওয়া, তাহলে আমরা বিরুদ্ধ পদ পাই। যেমন আমি বললাম ভারতীয়, অভারতীয়, বাঙালি, অবাঙালি, ঠিক আছে। তারপরে আপনার এই ধরনের আপনার কিছু আছে। কিন্তু এই ক্ষেত্রে অনেকের সমস্যা হয় যে অসৎ, হাইফেন হয়তো নেই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আরামসে সৎ করা যেতে পারে, চিন্তা করার কোনো কারণ নেই। তো সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। আর বিবর্তনের ক্ষেত্রে কোন বচনের বিবর্তন কি হয়, সেক্ষেত্রে আমরা এ বচনের বিবর্তন জানি, ই হবে। ই এর বিবর্তন আমরা কি জানি, এ হবে। আই এর ক্ষেত্রে কিন্তু ও হবে, এবং ও এর ক্ষেত্রে আই হবে। এখানে সবগুলোরই বিবর্তন হয়, সুতরাং এখানে কোনো চিন্তা করার কিছু কারণ নেই। তাহলে বিবর্তনটা বোঝা গেল। শুধু একটাই ফান্ডা, বিরুদ্ধ পদের ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসবো বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তন অনেকে, বিশেষ করে বেইন, বস্তুগত বিবর্তনের মূল প্রবক্তা হচ্ছে বেইন, BAIN, বেইন। উনি কিন্তু বস্তুগত বিবর্তনের কথা বলেছেন, যে এখানে আপনার বাস্তব অভিজ্ঞতার উপর বেস করে বিবর্তন করা হয়, ঠিক আছে। তো এই বস্তুগত বিবর্তন কিন্তু প্রকৃত বিবর্তন নয়, এটাও মনে রাখতে হবে। বস্তুগত বিবর্তন কিন্তু প্রকৃত বিবর্তন নয়। এর উদাহরণগুলো আপনারা অবশ্যই একটু বই থেকে দেখে নেবেন।
যে আপনার ওই গরম হয় কষ্টদায়ক, শীত হয় আরামদায়ক, এই ধরনের অনেক ব্যাপারগুলো আছে সহজ সহজ। এগুলো কিন্তু বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার উপর বেস করে বিবর্তন করা হয়। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে বিবর্তন হয়ে গেল। বিবর্তন আর বেসিক কিছু আছে কিনা মনে নেই সম্ভবত, যা বলে দিলাম এইগুলোই আছে। এইবার হচ্ছে আপনার এটাও অমাধ্যম অনুমান। এবার আমরা সমবিবর্তনে যদি আসি, সমবিবর্তন, সমবিবর্তন ইংরেজি বলে কন্ট্রাপোজিশন। এখানেও আপনার যেহেতু অমাধ্যম অনুমান, দুটো বচন থাকবে, প্রধান আশ্রয় বাক্য মানে একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত। ঠিক আছে, এক্ষেত্রে এটা কি, এটা অ্যাকচুয়ালি আর কিছু নয়, এটা হচ্ছে আবর্তন বিবর্তনের যুগ্ম প্রক্রিয়া। কি করা হয়, যে প্রদত্ত বচনটি থাকে সেটাকে প্রথমে বিবর্তন করা হয়, প্রথমে বিবর্তন, তারপরে সেটা বিবর্তিত বচনটাকে আবর্তন, আবর্তিত বচনটাকে বিবর্তন। ঠিক আছে, যদিও এটাকে এইভাবে প্রকাশ করা হয় না, সেটাকে প্রকাশ করা হয় এইটা, এটা ধরুন মন বচন, এইটাকে প্রথমে বিবর্তন করা হবে। কি করা হবে, বিবর্তন করা হবে। তাহলে এখানে বিবর্তিত বচনটা পাওয়া গেল, অবশ্যই সুতরাং চিহ্ন। ঠিক আছে, তারপরে এই বিবর্তিতটাকে আবার আবর্তিত করা হবে। কি করা হবে, এখানে আবর্তিত, এটা সুতরাং চিহ্ন। এই আবর্তিতটাকে আবার বিবর্তিত করা হবে। ঠিক আছে, এই সুতরাং চিহ্ন। তো এই হচ্ছে সিস্টেম। প্রথমে আশ্রয় বাক্য যেটা থাকবে, যে বাক্য, সেটাকে প্রথমে আমরা বিবর্তন করব, বিবর্তন, তারপরে বিবর্তনটাকে আমি আবর্তন করব, এই আবর্তিত বচনটাকে আবার বিবর্তিত করব। তাহলে এই যে প্রথমটা শেষটা, এই দুটো হচ্ছে আমাকে ধরতে হবে বিবর্তনের ক্ষেত্রে। বুঝা গেল? তো বিবর্তনের এই হচ্ছে ফর্মুলা, বিবর্তন সমবিবর্তনের এই হচ্ছে ফর্মুলা, বিবর্তন আবর্তন বিবর্তন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। সমবিবর্তনে কিন্তু এই জিনিসটা, এই সিকোয়েন্সটা ফলো করা হয়। হেতু বাক্যের বা যে বচনটা দেওয়া থাকবে তার প্রথমে বিবর্তন করা হবে, সেই বিবর্তিত বচনটাকে আবর্তিত করা হবে, সেই আবর্তিত বচনটাকে বিবর্তিত করা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ফাইনাল সিদ্ধান্ত, এটা হচ্ছে সমবিবর্তিত। সুতরাং আমরা যদি সেই দুটো বাক্যকে ধরে যাবে, তো সমবিবর্তিতের ক্ষেত্রে কি হয়, এই বাক্য, এই পদ দিয়ে এখানে চলে যায়, ওকে, এবং তার আগে একটা অযোগ হয়ে যায়। এই পদ দিয়ে এখানে চলে আসে, তার আগে একটি অযোগ হয়ে যায়। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এটা ওদিকে যাবে অযোগ হবে, এটা এদিকে আসবে অযোগ হবে, মানে এই পদের সঙ্গে এখানে অযোগ হবে, এই পদের সঙ্গে এখানে অযোগ হবে। এই জিনিসটা মনে রাখবেন। আর বিবর্তনে সমবিবর্তনের ক্ষেত্রে কি হয়, সমবিবর্তন, তাহলে এই সিস্টেম বোঝা যাবে। সমবিবর্তনে এ বচনের সমবিবর্তন হচ্ছে আপনার এ হবে, ও বচনের সমবিবর্তন আপনার ও হবে, ই বচনের সমবিবর্তন আপনার ও হবে, আর আই বচনের সমবিবর্তন হয় না। এই জিনিসটা মনে রাখবেন। আই বচনকে কেন হয় না, ধরুন এটা আই বচন, আই বচনে বিবর্তন করলে কি হবে, ও বচন, তাই না, ও বচন হয়ে যাবে। এই ও বচনকে তো আর আবর্তন করা যাবে না, তাই না, আই বচনকে বিবর্তিত করলে ওকে আর আবর্তন করা যাবে না, তাই আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, আই বচনের সমবিবর্তন কিন্তু হয় না। এটা অবশ্যই মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং বিবর্তনে আরো একটি ছোট্ট নিয়ম যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে যে গুণটি থাকে, সেই গুণটা কিন্তু চেঞ্জ হয় না। গুণ যা আছে তাই, মানে ওর যদি হয় থাকে এরও হয় হবে, আশ্রয় বাক্যে যদি নয় থাকে সিদ্ধান্ত নয় হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তাহলে হয়ে গেল। এখানে দেখুন এই দুটো কিন্তু আপনার ঠিক আছে, কিন্তু এই যে 3 নাম্বার যে অংশটা আমরা এখানে লিখেছি, ও বচনের আবর্তন, সরি ও বচনের সমবিবর্তন হচ্ছে, সরি ই বচনের সমবিবর্তন ও, এক্ষেত্রে কিন্তু আপনার আধুনিক যুক্তি বিজ্ঞানীরা এটা মেনে নেবে না। বুঝা গেল? আধুনিক যুক্তি বিজ্ঞানীরা এটাকে বলে অস্তিত্বমূলক দোষে দুষ্ট। এছাড়াও আধুনিক যুক্তি বিজ্ঞান আমরা জানি এ বচনের যে অসরল আবর্তন, একটু আগে আমি দেখাচ্ছিলাম এ বচনের অসরল আবর্তন, যেটা এ থেকে আমরা আইতে পাই, আর ই বচনের যে সমবিবর্তন, যেটা আমরা ই থেকে ওতে পাই, এই দুটোকে কিন্তু স্বীকার করা হয় না। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। এছাড়াও আধুনিক যুক্তিবিজ্ঞান আমরা জানি যে ন্যায়ের 4টে যে সবল মূর্তি রয়েছে, ন্যায়ের যে 4খানা সবল মূর্তি রয়েছে, হ্যাঁ, দারাপ্টি, ফেলাপটন, ব্রাহ্মণটিপ আর ফেসাপো, এই 4টে মূর্তিকেও তারা স্বীকার করে না। অবশ্যই মনে রাখবেন, এগুলো আমি আগের ভিডিওতেও ডিটেইলে আপনাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই হয়ে গেল মোটামুটি আপনার অমাধ্যম অনুমান। এবার আমরা আসবো বিরোধিতা। বিরোধিতা জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনাদের। বিরোধিতা, ঠিক আছে, বিরোধিতা কি করা হয়, বিরোধিতা কিন্তু কোনো অনুমান নয়। আবার বলছি, বিরোধিতা কিন্তু কোনো অনুমান নয়, বিরোধিতা একটা সম্বন্ধ। এখানে একটি বচনের সঙ্গে আরেকটি বচনের, ধরা যাক দুটো বচন রয়েছে, এই দুটো বচনের মধ্যে একে অপরের মধ্যে সম্বন্ধ প্রকাশ করা হয়। বিরোধিতার কিছু শর্ত আছে, যে আপনার দুটো বচন থাকতে হবে, অবশ্যই একই রকম হলে হবে না, দুটো আলাদা আলাদা বচন হতে হবে, এবং এদের উদ্দেশ্যকে এক হতে হবে, বিধেয়কেও কিন্তু এক হতে হবে। ওকে, উদ্দেশ্য এক, বিধেয় এক। তাই উদ্দেশ্য যদি এস থাকে, বিধেয়তেও এস থাকবে। সরি, উদ্দেশ্য যদি এস থাকে তাহলে এখানে উদ্দেশ্যে এস থাকবে, বিধেয়তে যদি এখানে পি থাকে তাহলে এখানেও পি থাকবে। বুঝা গেল? এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন।
তাহলে উদ্দেশ্য এক হবে, বিধেয় এক হবে। এবার এই যে বচন দুটো, এর মধ্যে হয় গুণের পার্থক্য থাকবে, অর্থাৎ এখানে যদি হয় থাকে তাহলে এখানে হয়তো নয় হয়ে যাবে, গুণের পার্থক্য থাকবে, না হলে পরিমাণের পার্থক্য থাকবে, এটা সামান্য হলে বিশেষ হবে, বা এটা বিশেষ হলে এটা সামান্য হবে, অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে পারে। এই হচ্ছে বিরোধিতার শর্ত। এবং এই বিরোধিতাকে আমরা প্রত্যেকে জানি যে বিরোধিতা কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? সেগুলো প্রথমটা হচ্ছে বিপরীত বিরোধিতা বা অতি বিষমতা বলা হয়। বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা কাদের মধ্যে হয়? এ এবং ই এর মধ্যে হয়। বিপরীত বিরোধিতা এ এবং ই এর মধ্যে কিন্তু বিপরীত বিরোধিতা হয়, ঠিক আছে? দুটো সামান্য বচনের মধ্যে কিন্তু গুণের পার্থক্য থাকে। অধীন বিপরীত কি? অধীন বিপরীত আ এবং ও এর মধ্যে হয়, এটা বলে অনুবিষমতা। অনুবিষমতা, ঠিক আছে? দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকে। পরেরটা হচ্ছে অসম বিরোধিতা। অসমর ক্ষেত্রে এ আই আর হচ্ছে আপনার আর হচ্ছে ইও, এদের মধ্যে, ঠিক আছে? এ আই ইও, অসম বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে দুটো জিনিস ভাবে, দুটো শব্দ ব্যবহার করা হয়, অতিবর্তী আর অনুবর্তী। ভালো করে জেনে নিন, অতিবর্তী আর অনুবর্তী। সামান্য বচনটা হচ্ছে অতিবর্তী অসম বিরোধিতার, আর বিশেষ বচনটা যেটা আছে সেটা হচ্ছে আপনার অনুবর্তী। অসম বিরোধের ক্ষেত্রে সামান্য বচনটাকে বলে অতিবর্তী আর বিশেষ বচনটাকে বলে অনুবর্তী। আর এদের মধ্যে যে সম্বন্ধ সেটা হচ্ছে অতি বিষমতা, অতি বিষমতা। আর এদের মধ্যে যে সম্বন্ধ সেটা বলে অনুবিষমতা। এই জিনিসগুলো অবশ্যই একটু মনে রাখবেন, কাজে লাগবে। তাহলে এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, ভেরি গুড। আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, 4 নম্বরে। বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে আপনার খুবই ইজি, সেটা হচ্ছে এর সঙ্গে আপনার ও এর হবে, আর হচ্ছে আপনার ই এর সঙ্গে আ এর হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে গুণ পরিমাণ উভয়েরই কিন্তু পার্থক্য থাকে, আর অসমের ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে। তাই অনেকে অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলতে স্বীকার করে না, বলে যে এখানে পথটা খুব সংকীর্ণ ইত্যাদিতে এইসব ব্যাপারগুলো আছে, আপনারা জানেন, তাই এগুলো আর বলছি না। তো এই জিনিসগুলো কিন্তু বিরোধিতার ভাগ। বিপরীত, অধীন বিপরীত, অসম, বিরুদ্ধ, ঠিক আছে? কার কি ডিফারেন্স আমি বলে দিলাম, ভালো করে কিন্তু এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। এবার আমরা চলে আসবো বিরোধানুমান। এই যে বিরোধিতা বললাম, এই বিরোধিতায় যখন অনুমান করা হয়, সত্য মিথ্যা যখন অনুমান হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে বিরোধানুমান। বিরোধানুমান, ঠিক আছে? এই বিরোধানুমানটা কিন্তু এখানে আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই একটু খেয়াল রাখবেন। বিরোধানুমান জিনিসটা কি? বিরোধানুমান হচ্ছে এখানে একটা অনুমান, অমাধ্যম অনুমান। এখানে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের উপর বেস করে অপর বচনটির সত্যতা সম্পর্কে বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান, ঠিক আছে? একটি বচনের সত্য বা মিথ্যার উপর বেস করে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব সম্পর্কে যে অনুমান, সেটাকেই বলা হচ্ছে আপনার বিরোধানুমান। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। সেই বিরোধানুমান বিরোধিতার মতোই 4টে ভাগে ভাগ করা হয়, সেখানে বিরোধিতা বলছিলাম, এখানে বলবো বিরোধানুমান। তাহলে প্রথমটা হচ্ছে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান, বিরুদ্ধ বিরোধানুমান। এই জিনিসটা মনে রাখবেন। এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নিয়মগুলো। নিয়মগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তা প্রথমে আমরা যদি আলোচনায় আসি যে আপনার বিপরীত বিরোধানুমানের কথা যদি বলি, বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে কি হচ্ছে? বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি? বিপরীতের ক্ষেত্রে খুব সহজ নিয়ম, সেটা হচ্ছে যদি একটি সত্য হয় অন্যটি কিন্তু আপনার মিথ্যা হবে। একটি সত্য হলে অন্যটি মিথ্যা, কিন্তু একটি মিথ্যা হলে অন্যটি কিন্তু অনিশ্চিত, ডাউটফুল, বলা যাবে না। বিপরীতে খুব ইজি নিয়ম, যে কোনো একটি বচন এ বা ই সত্য হলে অন্যটি, যদি এ সত্য হয় তাহলে ই মিথ্যা, যদি ই সত্য হয় তাহলে এ মিথ্যা। তাহলে একটি প্রথমটা যদি সত্য হয়ে যায়, এটা যদি আমরা বুঝে যায় একটি সত্য, তাহলে অন্যটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। ওকে, আমি যদি প্রথমটা মিথ্যা হয়ে যায় তাহলে অন্যটি কিন্তু অনিশ্চিত হবে। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, অধীন বিপরীতের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা। অধীন বিপরীতের ক্ষেত্রে কি হচ্ছে? অধীন বিপরীতের ক্ষেত্রে প্রথমটি যদি মিথ্যা হয়, প্রথমটি যদি মিথ্যা হয়, এ বা ও যাই হোক না কেন, তাহলে পরেরটি সত্য হবে। তাহলে আমরা যদি বিষয়টা আলোচনা করি এইভাবে, অধীনের ক্ষেত্রে এ বা ই যে আই বা ও যেহেতু অধীন, সেক্ষেত্রে প্রথমটা যদি মিথ্যা হয়ে যায় পরেরটি অবশ্যই সত্য হবে। কিন্তু প্রথমটি যদি সত্য হয় পরেরটি কিন্তু ডাউটফুল বা আননোন হবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু বিপরীতের ঠিক উল্টো। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। অসমটা একটু ইম্পর্টেন্ট। অসমর ক্ষেত্রে কি হয়? অসমর দুটো যে সম্পর্ক, সরি, অসমের যে দুটো সম্পর্ক এ আই আর ই ও, এখানে কি হচ্ছে? এখানে আপনাকে মনে রাখতে হবে
যে অসমর ক্ষেত্রে একটা সামান্য দিয়ে সম্পর্ক, সামান্য থেকে বিশেষের দিকে গেলে, আর বিশেষ থেকে সামান্য দিকে গেলে আরেকটা সম্পর্ক। এখানে দুটো নিয়ম আছে। প্রথম নিয়মে যদি আমি বলি, সেটা হচ্ছে সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটি সত্য হবে। কি বললাম? সামান্য যদি সত্য হয়, অর্থাৎ টি যদি এ যদি সত্য হয় তাহলে কিন্তু আই সত্য হবে। কিন্তু আই যদি আবার সত্য হয়ে যায়, মানে বিশেষ যদি সত্য হয়ে যায় বা ও যদি সত্য হয়, তাহলে কিন্তু আপনার সামান্য কিন্তু অনিশ্চিত হবে। কি বললাম? সামান্য সত্য, বিশেষ সত্য। কিন্তু বিশেষ যদি প্রথমেই সত্য হয় তাহলে সামান্য অনিশ্চিত। এখন বলুন, আই যদি সত্য হয় তাহলে এ কি হবে? অনিশ্চিত। বুঝতে পারলেন? ও যদি আপনার সত্য হয়, ই কি হবে? অনিশ্চিত। কিন্তু ই যদি সত্য হয়, ও কি হবে? সত্য। বুঝতে পারছেন? তাহলে সত্যতার নিয়ম। আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনার মিথ্যা দিয়ে আছে, এবং মিথ্যা দিয়ে অবশ্যই আই বিশেষ দিয়ে শুরু করতে হয়। তাহলে আই বিশেষ যদি মিথ্যা হয়, বিশেষ যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই সামান্য মিথ্যা হবে। ঠিক আছে? বিশেষ যদি মিথ্যা হয়, এটা বিশেষ, বিশেষ যদি মানে আই বা ও যদি মিথ্যা হয় তাহলে সামান্যটা মিথ্যা হবে। কিন্তু সামান্যটা যদি আপনার মিথ্যা হয়, কিন্তু সামান্য যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার বিশেষ অনিশ্চিত হবে। এই জিনিসটা মনে রাখবেন। ঠিক অপোজিট, এখানে দেখুন সব মিথ্যা দিয়ে আর শেষে অনিশ্চিত, ওখানে সব সত্য দিয়েছিল, শেষে অনিশ্চিত। সত্য দিয়ে কি শুরু হবে? সামান্য দিয়ে। সামান্য সত্য, বিশেষ সত্য, বিশেষ সত্য, সামান্য অনিশ্চিত, প্রথম নিয়ম। দ্বিতীয়, বিশেষ দিয়ে, মিথ্যা দিয়ে, বিশেষ মিথ্যা, সামান্য মিথ্যা, সামান্য মিথ্যা, বিশেষ অনিশ্চিত। অর্থাৎ ই যদি মিথ্যা হয়, ই যদি মিথ্যা হয় তাহলে ও কি হবে? ই যদি মিথ্যা হয় তাহলে ও অবশ্যই এদেন অনিশ্চিত হবে। বুঝতে পারছেন? তো এইভাবে নিয়মগুলো অবশ্যই একটু দেখে নেবেন, খুব সহজ, জটিল কিচ্ছু না। আর বিরুদ্ধ তো বলার কিছু নেই, সহজ। সেক্ষেত্রে বিরোধানুমানের ক্ষেত্রে এ ও বা ই আই যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে। এরকম যে এ সত্য ও মিথ্যা, ও সত্য এ মিথ্যা, বা আই সত্য ই মিথ্যা, ই সত্য আই মিথ্যা, মানে একটি সত্য হলে অন্যটি মিথ্যা, একটি মিথ্যা হলে অন্য সত্য। ঠিক আছে? এই হচ্ছে বিরোধানুমানের চারটি নিয়ম, খুব ভালো করে মনে রাখবেন। তাছাড়া একটা বক্স তো রয়েছেই, আপনারা যদি এর পরেও বুঝতে না পারেন সেই বক্স আপনারা ইউজ করবেন। কিন্তু আমার মনে হয় বক্সের প্রয়োজন নেই, আমরা টিচার হতে চলেছি। সুতরাং বক্স কাটাটা একটা ছোট মানে ছেলে খেলা বোঝায় যে এটার জন্য বক্স কাটতে হবে, কিন্তু পরীক্ষায় আপনাকে পাস করা প্রয়োজন। আপনি অবশ্যই যদি এটা বুঝতে না পারেন, বক্সটা কেটে বুঝে নেবেন যে এ সত্য বা এই সত্য লিখে বাদ বাকি কি হবে, হোয়াট এভার যা হয় হবে। ঠিক আছে? সেক্ষেত্রে বক্সের মানে বক্সের ইউজটা অবশ্যই করবেন, সেটা আপনি বই থেকে অবশ্যই দেখে নেবেন, সেটা আমি এখানে আলোচনা করছি না। ওকে, তাহলে আশা করি আপনারা বিরোধানুমানটা বুঝতে পেরেছেন। এ হয়ে গেল। তাহলে 4 রকম বিরোধিতা আমরা জানি। অ্যারিস্টটলের ক্ষেত্রে অ্যারিস্টটল কিন্তু 2 রকমের বিরোধিতা স্বীকার করেছেন, বিপরীত আর বিরুদ্ধ। সাধারণ বিরোধ চতুষ্কোণ, সেক্ষেত্রে আমরা জানি যে 4টে, অ্যারিস্টটল 2টো। কিন্তু অ্যারিস্টটলের মধ্যে প্রকৃত বিরোধী হচ্ছে বিপরীত, কিন্তু সাধারণ মতে প্রকৃত হচ্ছে বিরুদ্ধ। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আধুনিক যুক্তিবিজ্ঞানে একটাই বিরোধিতা স্বীকার করে, সেটা হচ্ছে বিরুদ্ধ, আমরা তো প্রত্যেকেই জানি। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। অ্যারিস্টটল 2টো স্বীকার করেছে, তার মধ্যে প্রকৃত বিরোধিতা আপনার বিপরীতকেই বলছে অ্যারিস্টটল। ঠিক আছে? আর সাধারণ মতে বিরোধিতা 4 প্রকার, যেটা আমি আলোচনা করলাম। এটা একটু বই থেকে অবশ্যই দেখে নেবেন, খুব সিম্পল জিনিস, না বুঝতে পারলে বলবেন। এবার আমরা চলে আসবো পরবর্তী স্টেপে, যেখানে আমাদের আলোচনা করতে হবে প্রাকল্পিক বৈকল্পিক। এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায়। প্রথমে প্রাকল্পিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যৌগিক বচন সম্পর্কে বলছি, যৌগিক বচন 5 প্রকার। হ্যাঁ, আপনার নিষেধক, প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক এবং প্রাতিকল্পিক, এগুলো আমরা পড়েছি। এবং একই সঙ্গে আমরা জানি সাপেক্ষ বচন 2 প্রকার, প্রাকল্পিক এবং বৈকল্পিক। ঠিক আছে? তো এই প্রাকল্পিক নিয়ে আমরা আলোচনা করব। প্রাকল্পিক বচন আমরা সবাই জানি যে একটা প্রাকল্পিক বচন সেক্ষেত্রে যদি এরকম হয় যে প্রাকল্পিক বচনের যদি পি তবে কিউ, এটা প্রাকল্পিক বচনের আকার আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে? এটা প্রাকল্পিক বচনের একটি আকার হিসেবে আমরা প্রত্যেকে এটাকে জানি। তো এখানে যে পি, এখানে যে পি, এটাকে বলা হয় পূর্বগ। ঠিক আছে? পি কে বলা হচ্ছে পূর্বগ, এবং কিউ যেটা, কিউ কে বলা হচ্ছে অনুগ। ঠিক আছে? কিউ কে বলা হচ্ছে কি? অনুগ। তাহলে পি হচ্ছে পূর্বগ, কিউ হচ্ছে অনুগ। পূর্বকল্প, অনুকল্প দুটো অংশ থাকে, এটাকে বলে মূল শর্ত অংশ, এটাকে বলে মূল অংশ প্রাকল্পিক বচনের। তাহলে প্রাকল্পিক দুটি অংশ, পূর্বগ আর অনুগ। আর প্রাকল্পিক বচনকে আমরা যদি আরো সংক্ষেপে প্রকাশ করি, পি ইমপ্লাইজ কিউ, এই ইমপ্লাইজ টা ইউজ করা হয় প্রাকল্পিক ক্ষেত্রে, বা নাল বলে থাকি, বা হর্ষু বলে থাকি। ঠিক আছে? একজন একরকম বলে থাকেন। তো এইটা হচ্ছে প্রাকল্পিক বচনের আকার। প্রাকল্পিক বচনের পূর্বগ, অনুগ।
পূর্বগ কে বলা হয় শর্ত অংশ, অনুগকে বলা হয় মূল অংশ প্রাকল্পিকের ক্ষেত্রে। কারণ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, সেখানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কি, সেক্ষেত্রে আমরা দুই প্রকার প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় পাই। আমরা এর আগের দিন আলোচনা করছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এমপি, একটা এমপি, আর একটা হচ্ছে আপনার এমটি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গঠনমূলক আর এটা হচ্ছে ধ্বংসমূলক। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যদি আমরা আলোচনা করি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, ন্যায় মানে আমরা প্রত্যেকেই জানি যে তিনটে করে বচন থাকবে। ওকে, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। ওকে, এখন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এইটা হয়ে যাবে প্রাকল্পিক বচন। কি হবে? প্রাকল্পিক বচন, মানে একটু আগে আমি যেরকম দেখালাম। আর এইগুলো হবে নিরপেক্ষ বচন। প্রাকল্পিকের পূর্বগার অনুগ নিয়ে বাকি গুলো তৈরি হবে। ঠিক আছে, প্রাকল্পিক বচন, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি খেলা হয় তবে ভারত জিতবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই এশিয়া কাপ শুরু হচ্ছে, সুতরাং এই জিনিসগুলো মনে রাখবেন। একে দুটো ভাগ করা হচ্ছে, এমটি একটা এমটি। এমটি হচ্ছে গঠনমূলক বা স্বীকৃতিমূলক, এমটি মোডাস্টোলেন্স অস্বীকৃতিমূলক বা ধ্বংসমূলক। এমপির ক্ষেত্রে কি করা হয়, আমি আকার দিয়ে বিষয়টাকে বোঝাই। পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এটা হচ্ছে এমপির আকার। এক্ষেত্রে কি হয়, প্রথমটা যে প্রাকল্পিক বচন, পরের দুটো দেখুন, এটা এখানে এসছে আর এটা গিয়েছে এখানে। ঠিক আছে, এ দুটো নিরপেক্ষ বচন। এখন প্রাকল্পিক গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নিয়মটা কি? পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। যদি পি তবে কিউ, পি সুতরাং কিউ। অর্থাৎ পূর্বক দেখুন অপ্রধানে আসবে, আর অনুগটা কোথায় গিয়েছে দেখুন, সিদ্ধান্তে এসছে। ক্লিয়ার? কি হচ্ছে, দুটোতে দেখুন স্বীকার করা হচ্ছে। তাহলে নিয়মটা কি? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে, প্রধান আশ্রয় বাক্যের পূর্বগটাকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তকে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, অর্থাৎ দুটোকেই স্বীকার করতে হবে। ঠিক আছে, স্বীকার কাকে আগে করবো? পূর্বগকে আগে অপ্রধানে স্বীকার করবো এবং অনুগকে সিদ্ধান্তে স্বীকার করবো। এখন যদি কোনো কারণে ভুল হয়ে যায়, যদি এরকম না হয়, ধরুন যদি এরকম হয়ে যায় যে আপনার যদি এরকম হয়ে যায় যে পি ইমপ্লাইজ কিউ, তাহলে ফরম্যাটটা কি? পি দেয়ারফর কিউ, এটা তো ফরম্যাট। এখন কোনো কারণে দেখা যাচ্ছে পি ইমপ্লাইজ কিউ লিখলাম, এই স্বীকার করার ক্ষেত্রে আমি পূর্বগটাকে স্বীকার করা উচিত, কিন্তু পূর্বগ না স্বীকার করে আমি অনুগটাকে আগে স্বীকার করছি। ধরুন কিউ ইমপ্লাইজ, শেষে আমি পি লিখলাম, তাহলে ঠিক অপোজিট হয়ে গেল, তাই না? দেখুন ঠিক অপোজিট হয়ে গেল। তার মানে কি, প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনে পূর্বগকে অপ্রধানে স্বীকার করে অনুগকে স্বীকার করতে পারে নিয়ম। কিন্তু এখানে কি দেখলাম, প্রধান আশ্রয় বাক্য বা প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধানের স্বীকার না করে অনুগকে অপ্রধানের স্বীকার করে ফেলেছে। তাহলে ভুল হয়েছে, স্বীকার কাকে করবো? পূর্বগকে, কিন্তু অনুগকে স্বীকার করে ফেলেছে, তাহলে ভুল হয়ে গেছে। তাহলে কি দোষ হবে? খুব ইজি, যাকে স্বীকার করেছি সেই দোষ হবে। অনুগ স্বীকার জনিত দোষ। কি দোষ? অনুগকে স্বীকার করছে, তাই অনুগ স্বীকার জনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ। অনুকল্প পরিগ্রহণ দোষ। ইজি, ভেরি গুড, মনে রাখবেন। পরেরটা এমটি। এমটি হচ্ছে ধ্বংসমূলক। এখানে কি হয়, এমটির আকার হচ্ছে এইটা। এমটির আকার হচ্ছে আপনার এটা হচ্ছে এমটির আকার। পি ইমপ্লাইজ কিউ, নট কিউ, দেয়ারফর নট পি। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধানে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলকের ক্ষেত্রে কি হবে? অস্বীকার করা, দুটোকে অস্বীকার করা। কিন্তু কাকে আগে অস্বীকার করবো? অনুগকে আগে অস্বীকার করবো, তারপর কাকে অস্বীকার করবো? পূর্বগকে অস্বীকার করবো। ঠিক আছে, এখানে যেরকম আগে স্বীকারের ক্ষেত্রে পূর্বগ আসছিল, তারপরে অনুগ আসছিল সিদ্ধান্তে, আর এখানে কি হচ্ছে, অস্বীকারের ক্ষেত্রে অনুগ আগে আসবে, তারপরে শেষে পূর্বগ যাবে। পরিষ্কার? অস্বীকারের ক্ষেত্রে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অনুগকে
অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। এটা নিয়ম। কিসের নিয়ম? এমটি নিয়ম, মোডাস টোলেন্স, ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নাই। এইটা যদি একটা সমস্যা হয়, এখানে অস্বীকার করার ক্ষেত্রে অনুগকে অস্বীকার করার কথা। এখন যদি কোনোভাবে অনুগকে অস্বীকার করার পরিবর্তে আমি এখানে লিখছি, দেখুন P implies Q, not P, therefore not Q, এইরকম যদি আমি করে ফেলি, তাই না? অস্বীকার তো অনুগকে করবো, কিন্তু এখানে দেখুন অস্বীকারটা প্রথমে কাকে করেছি? পূর্বকে করেছি, পি কে করে ফেলেছি, কারণ এটা তো পূর্বক, এটা অনুগ, আমরা জানি। আর পূর্বকে যদি অস্বীকার করি তাহলে কিন্তু এই নিয়মটা মানছে না। অস্বীকারের ক্ষেত্রে অবশ্যই অনুগকে আগে করতে হবে, তাহলে সেক্ষেত্রে দোষ হচ্ছে, সমস্যা হয়েছে। তাহলে এই দোষকে কি দোষ নাম দেবো? খুব সহজ, যেটা হয়েছে প্রথমে কি করেছি? পূর্বকে অস্বীকার করেছি, তাই সিম্পল দোষ, পূর্বগ অস্বীকার জনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। পরিষ্কার? খুব ইজি। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যের পূর্বকে অপ্রধান, প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান অস্বীকার করে পূর্বকে সিদ্ধান্ত অস্বীকার করতে হবে, দ্যাট ইজ এমটি। কিন্তু যদি অস্বীকার করার ক্ষেত্রে পূর্বকে অস্বীকার করে ফেলে প্রথমেই অপ্রধানে, তাহলে সেক্ষেত্রে দোষ হবে। পূর্বগ অস্বীকার করেছি, তাই পূর্বগ অস্বীকার জনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আর বৈকল্পিকের ক্ষেত্রে আমি যদি বলি, বৈকল্পিকের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, বৈকল্পিক বচন আমরা জানি যে ড্যাশ অথবা ড্যাশ, মানে পি অথবা কিউ, এখানে আমি যদি পি লিখি এখানে কিউ লিখি, এটা হচ্ছে বৈকল্পিক বচন আকার। আমি আজ ভাত খাবো অথবা আমি আজকে রুটি খাবো। ঠিক আছে, আমি আজ খেলা করব অথবা আমি আজ সিনেমা দেখতে যাব। রবীন্দ্রনাথ কবি অথবা রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, এই জাতীয়, মানে এখানে অথবাটা হচ্ছে মেন যোজক। ঠিক আছে, অথবা দ্বারা যুক্ত হয় বৈকল্পিক। এখন এই অথবাকে দুটো অর্থ ব্যবহার করা হয়, একটা বিসংবাদী, একটা অবিসংবাদী। বিসংবাদী আর অবিসংবাদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিসংবাদীতে এই যে দুটো অংশ থাকে এগুলোকে বলে বিকল্প। কি বলে? বিকল্প, ডিসজাংক্ট, বিকল্প। ঠিক আছে, এই বিকল্প, এখানে কোনো আলাদা নাম নেই, এটা প্রথম বিকল্প, এটা দ্বিতীয় বিকল্প। তো এই বিকল্পগুলো যদি পরস্পর বিরোধী হয়, বিরোধী মানে কি? এইটাকে স্বীকার করলে আর এটাকে স্বীকার করতে পারবো না, বিরুদ্ধ। রাম জীবিত অথবা রাম মৃত, দুটো একসঙ্গে আমি তো নিতে পারবো না, স্বীকার করতে পারবো না, কারণ রাম জীবিত হলে রাম মৃত হতে পারবে না, রাম মৃত হলে জীবিত হতে পারবে না। যখন এইরকম হয় তখন পরস্পর বিরুদ্ধ হয় বিকল্পটা, মানে অথবা সেক্ষেত্রে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ হয়, সেই ধরনের অথবাকে বলে বিসংবাদী বা বিরুদ্ধ অথবা। আর অবিসংবাদীটা কি জিনিস? এর ঠিক অপোজিট, এখানে বিকল্পগুলো পরস্পর বিরুদ্ধ হবে না। আমি আজ ভাত খাবো অথবা আমি আজকে রুটি খাবো, একই সঙ্গে দুটোই সম্ভব, ভাতও খাওয়া সম্ভব, রুটিও খাওয়া সম্ভব। তো এই যখন দুটোই বিকল্পই সম্ভব হয় তখন সেটা অবিসংবাদী বা অবিরুদ্ধ। পরিষ্কার? ওকে, চলুন এবার আমরা আলোচনা করব আপনার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় এর একটাই আকার আমরা শিখব, সেটা কি আছে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হচ্ছে প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক হবে। এটা যেহেতু ন্যায় তাই তিনটে এরকম বচন থাকবে, দুটো আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত আমরা শিখেছি। তো এখানে প্রথমটি হবে বৈকল্পিক আর শেষের দুটো হবে আপনার নিরপেক্ষ। ঠিক আছে, আমি আকারে যদি আসি তাহলে কি হবে? সেক্ষেত্রে আকারটা হচ্ছে পি ভেল কিউ, ভি ফর আমরা ভেল অথবার জন্য ভেল ইউজ করি। ঠিক আছে, নট পি, therefore not q, সরি একটু ভুল হয়ে গেল, therefore q। অর্থাৎ কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য কি বচন হবে বললাম? বৈকল্পিক বচন। তাই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প, আমরা একটু আগে বলে গেল বিকল্প, যে কোনো একটি বিকল্পকে, সেটা এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, যে কোনো একটিকে অপ্রধানে অস্বীকার করতে হবে।
প্রথমেই অস্বীকার করতে হবে। অবশ্যই এটা মনে রাখবেন, প্রথমেই অস্বীকার করতে হবে, অবশ্যই অস্বীকার করতে হবে। প্রথমে অস্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পটিকে স্বীকার করতে হবে। তাহলে দুটো বিকল্প থাকবে, কাজ কি? একটি বিকল্পকে প্রথমেই যে কোনো একটি বিকল্পকে সে পি বা কিউ যাই হোক না কেন আগে অস্বীকার করে নাও, তারপর যেটা পড়ে থাকলো সেটাকে সিদ্ধান্তে স্বীকার করে নাও। ওকে, তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্য অর্থাৎ বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্পকে, তাহলে এটা এইভাবে হতে পারতো, এটা এভাবে হতে পারতো, পি ভেল কিউ নট কিউ দেয়ারফর পি, তাই না? এটা এভাবে হতে পারতো, সুবিধা নেই তো। যে কোনো একটিকে সে পি হতে পারে না, পি কে অস্বীকার করেছে, এখানে কিউ কে অস্বীকার করেছে, অন্য যে বিকল্পটি রয়েছে সেটাকে এখানে স্বীকার করেছে, অসুবিধা নেই, এটাকে এখানে স্বীকার করে নিয়েছে, দুটোই হতে পারে। আর এই যে আকার, এটাকে বলা হচ্ছে আপনার ডিএস, কি বলা হয়? ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম, ডিএস। ওকে, এইবার যদি কোনো কারণে দেখা যাচ্ছে এই অস্বীকার করার ক্ষেত্রে প্রথমে আগে অস্বীকার করতে হবে, কিন্তু যদি দেখা যাচ্ছে ধরুন এরকম আছে পি ভেল কিউ পি দেয়ার ফর নট কিউ, অস্বীকার করেছে যে কোনো একটিকে, কিন্তু প্রথমে অস্বীকার করার কথা ছিল, এখানে করেনি, অস্বীকার কোথায় করেছে? সিদ্ধান্ত। তাহলে কি এই নিয়ম মানলো? মানলো না, তাহলে দোষ হলো। কি দোষ? কি করেছে? এখানে বিকল্পকে স্বীকার করেছে, তাই দোষের নাম হচ্ছে বিকল্প স্বীকার জনিত দোষ বা বিকল্প পরিগ্রহণ দোষ। বোঝা গেল? কঠিন লাগছে না তো? খুবই সহজ। সুতরাং এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো একটি বিকল্পকে আগে অস্বীকার করার কথা, অস্বীকার করার কথা, কিন্তু এখানে অস্বীকার না করে প্রথমে স্বীকার করে নিয়েছে, তাই বিকল্পকে স্বীকার করেছে, তাই বিকল্প স্বীকার জনিত দোষ। দেখুন এর সঙ্গে মিলছে না, তাহলে এখানে দোষ ঘটেছে, বিকল্প স্বীকার জনিত দোষ। ঠিক আছে, তবে বিসংবাদীর ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, বিসংবাদী যদি হয়, কিন্তু আকার দেখে তো বোঝা যাবে না বিসংবাদী কি অবিসংবাদী, কিন্তু আকারের ক্ষেত্রে অবশ্যই এটা আসবে। কিন্তু বিসংবাদীর ক্ষেত্রে যেহেতু দুটোই বিরুদ্ধ হয়, সেটাকে আমরা যে কোনো একটিকে স্বীকার বা অস্বীকার আমি অপ্রধানে করতেই পারি। এটা যদি বিসংবাদীর আকার দেয় তাহলে এটা কিন্তু ভ্যালিড, কিন্তু সাধারণত আকার দেখে তো বিসংবাদী বোঝা মুশকিল। সুতরাং যদি অনেকেই ভেলটাকে বড় করে ছোট করে এরকম বোঝানোর চেষ্টা করেছে যে ভেলটা যদি বড় হয় তাহলে সেটা বিসংবাদী বোঝায়, ছোট হলে অবিসংবাদী, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলুন নেক্সট পরের অংশে আসি। তাহলে এই জিনিসটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আর মেন দুটো টপিক রয়েছে, সেই দুটো টপিকে আমি আলোচনা করব। তাহলে এটা পরিষ্কার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আসুন দু একটা জিনিস আমি বলে দিই। যদি বাক্যে যদি থাকে, ধরুন এরকম আছে পি যদি কিউ, এরকম যদি থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন যদির পরে যাই থাকবে সেটা কিন্তু আপনার পূর্বগা হবে, অর্থাৎ এটা কি হয়ে যাবে? পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, এটাকে হয়ে যাবে যদি পি পি যদি কিউ, তাহলে এটা কি হয়ে যাবে? যদি কিউ তবে পি, এটা হয়ে যাবে কিউ ইমপ্লাইজ পি। ঠিক আছে, মনে রাখবেন। এবারে কেবল যদি থাকে, যেটা বলছিলাম, কেবল যদি, কেবল যদির পরে যেটাই থাকবে, ধরুন এখানে আছে পি, কেবল যদি পি তবে কিউ, কেবল যদির পর যেটাই থাকবে সেটা কিন্তু বিধেয় চলে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে পি কিউ ইমপ্লাইজ পি। কেবল যদির পর যেটাই থাকবে সেটা কিন্তু আপনার বিধেয়তে গিয়ে বসবে। ঠিক আছে, সে কেবল যদি আপনার মাঝে থাকতে, ধরুন এরকম আছে, ধরুন এরকম আছে পি কেবল যদি কিউ, সেক্ষেত্রে কি হবে? কিউ ইমপ্লাইজ পি। কেবল যদির পর যাই থাক, কেবল যদির পর যেটাই থাকবে সেটা বিধেয় বসবে, সরি অনুকে বসবে, বিধেয় বললাম বোধহয় আগের বারও বিধেয় বলেছি, ভুল বলেছি, অনুগতে বসবে। ঠিক আছে, এটা যে ফান্ডা মনে রাখবেন, কেবল যদি আর যদির ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা আসবো পরের অংশে সত্যাপেক্ষ ভেন চিত্রে আসুন। ভেন চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার কোনো নোটসে ভেন চিত্র নিয়ে আমি সেভাবে যেহেতু আমি গোলগুলো করতে পারিনি, তো এই ক্লাসে আমি ভেন চিত্র নিয়ে আপনাদের সঙ্গে ডিটেল আলোচনা করব। ভেন চিত্রটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ভেন চিত্র, আচ্ছা, ভেন চিত্র আলোচনা করার আগে একটু দ্বিকল্প ন্যায়, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দ্বিকল্প, দ্বিকল্প ন্যায় বা ডিলেমা, দ্বিকল্প, বিকল্প ন্যায়।
বিকল্প ন্যায় একটি মিশ্র ন্যায় আমরা জানি যে বিকল্প ন্যায়ের ক্ষেত্রে কি হয়, প্রধান আশ্রয় বাক্য P implies Q ডট Q implies R, এই ধরুন এরকম আছে সাপোজ, implies Q, R implies S, ঠিক আছে, P vel R therefore Q vel S, এরকম যদি হয়, অর্থাৎ বিকল্প ন্যায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে কি হয়, অ্যাকচুয়ালি একটি প্রধান আশ্রয় বাক্য, এখানেও তিনটি ন্যায়, বিকল্প ন্যায় যেহেতু তিনটি বচন থাকবে, প্রধান আশ্রয় বাক্যটি একটি সংযৌগিক বচন হবে। কি বচন হবে? সংযৌগিক। ওকে, অপ্রধান আশ্রয় বাক্যটি কি হবে? এখানে অপ্রধান আশ্রয় বাক্যটি অবশ্যই, অপ্রধান আশ্রয় বাক্য কিন্তু অবশ্যই এখানে আপনার বৈকল্পিক বচন হবে। কি বচন হবে? বৈকল্পিক বচন। এই যে, আর সিদ্ধান্তটা বৈকল্পিক হতে পারে, নিরপেক্ষ হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার আশ্রয় বাক্যের, প্রধান আশ্রয় বাক্যের উপরে। এখানে যেমন দেখুন বৈকল্পিক হয়েছে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে, এটাকে বলে কনস্ট্রাকটিভ ডিলেমা, সিডি, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে জটিল অন্বয়ী। এখন জটিল সরল অন্বয় ব্যতিরেকে ব্যাপারটা রয়েছে, আমরা খুব সহজে বিষয়টা আলোচনা করব। ধরা যাক একটি একটি বৈকল্পিক আপনার বিকল্পনায় যদি সিদ্ধান্তটা যদি আপনার নিরপেক্ষ হয়, কি বললাম? সিদ্ধান্ত নিরপেক্ষ, অর্থাৎ একটা আছে, আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ধরুন এখানে আছে আপনার এইরকম যে, এখানে ধরুন আছে R implies Q, কি বললাম? R implies Q, তাহলে এখানে কি হবে? এখানে হয়ে যাবে Q অনলি। ওকে, কি হয় তাহলে অন্বয়ের ক্ষেত্রে, সরি, আপনার যদি সিদ্ধান্ত দেখতে হবে, সিদ্ধান্তটা যদি আপনার নিরপেক্ষ বচন হয়, দেখুন একটাই আছে, কি করে হলো? এই যে দুটো আছে এখানে P আর R, P আর R, এই দুটো কিন্তু এখানে বসে গেছে ভেলের আকারে, আর এখানে যে Q, এইটা কিন্তু আপনার এখানে বসেছে, ঠিক আছে, একই জিনিস। তো এখন সিদ্ধান্ত যদি আপনার নিরপেক্ষ হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেটা সরল হবে, সিদ্ধান্ত নিরপেক্ষ। আর অন্যয় কখন হবে? অন্যয় আমরা সকলে জানি, অন্যয় মানে স্বীকার করা, আর ব্যতিরেক মানে অস্বীকার করা। অন্যয়টা দেখতে হবে, আপনার অপ্রধান দেখতে হবে, অন্যয় বা ব্যতিরেকের বিচার করতে গেলে আমাকে অপ্রধানটা দেখতে হবে। অপ্রধান আশ্রয় বাক্যের উপর বেস করে অন্যয় বা ব্যতিরেকী হবে, আর সিদ্ধান্তের উপর বেস করে সরল বা জটিল হবে। সিদ্ধান্ত যদি নিরপেক্ষ হয় তাহলে সরল, সিদ্ধান্ত যদি বৈকল্পিক হয় তাহলে জটিল, একটু আগে আমি যেটা দেখালাম। আর অপ্রধান আশ্রয় বাক্য যদি আপনার সদর্থক হয়, মানে স্বীকার করা হয়, ঠিক আছে, সেটা অন্যই হবে। আর অপ্রধানটা যদি আপনার অস্বীকার হয়, সেটা ব্যতিরেকী হবে। তাহলে এটা কি সরল অন্যয় না কি হবে? দেখুন সরল হচ্ছে এটা, এটা দেখেই বোঝা যাচ্ছে সরল, আর এটা দেখে বোঝা যাচ্ছে অন্যয়ী। তাহলে কেমন বিকল্প নাই? সরল অন্যয়ী, বোঝা গেল? এবার চলুন পরেরটা যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা কি দেখব? যদি এরকম হয়, একটু আগে বলছিলাম, এখানে যদি আপনার বললাম আর এস, এরকম যদি থাকে, তাহলে এখানে কি হবে? কিউ ভেল এস, এটা কি হবে? এখানে দেখুন কি হচ্ছে? অন্যয়, যেহেতু এটা সদর্থক, আর সিদ্ধান্ত থেকে সরল বা জটিল নির্ণয় করতে হয়, সিদ্ধান্ত বৈকল্পিক হয়ে গেছে, জটিল অন্যয়, জটিল অন্যয়। তাহলে আগেরটা ছিল সরল অন্যয়, এটা জটিল অন্যয়, বোঝা গেল? আর আমরা জানি স্বীকার করার ক্ষেত্রে অবশ্যই পূর্বগুলোকে স্বীকার করতে হয়, এই যে পূর্বক স্বীকার, ঠিক আছে, আর সিদ্ধান্ত অনুগকে স্বীকার, এটা তো আমরা একটু আগেই শিখলাম। আর অস্বীকার করার ক্ষেত্রে কি হবে? খুব ইজি। অস্বীকারের ক্ষেত্রে আপনার এরকম যদি হয়, যদি এরকমই থাকে ধরুন, ঠিক আছে, এরকমের ক্ষেত্রে অস্বীকার ক্ষেত্রে কি হবে? নট কিউ ভেল নট এস, দেয়ারফর নট পি ভেল নট আর, তাই না? অস্বীকারের ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, অপ্রধান কি করলাম? অস্বীকার,
আর অস্বীকার করা মানে ব্যতিরেকে, অস্বীকার করা মানে কি ব্যতিরেকে। আর আপনার সিদ্ধান্তটা বৈকল্পিক আছে, সিদ্ধান্ত বৈকল্পিক মানে হচ্ছে আপনার জটিল। তাহলে এটা কি ধরনের? জটিল ব্যতিরেকি, যেটা বলে ডিডি, ডিস্ট্রাকটিভ ডিলেমা। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট, মানে সিডি আর ডিডি। বোঝা গেল? এইবার আর একটা জিনিস আছে লাস্ট, সেটা হচ্ছে যদি এরকম হয়, যদি এখানে ধরুন, যদি কোনো কারণে এখানে আপনার কিউ, এখানে কিউ রয়েছে, আর এখানে যদি আপনার দেখা যাচ্ছে পি রয়েছে, পি আর এখানে এস আছে, তাহলে আমি যদি এটাকে কি হবে, তাহলে এখানে কি হবে, এটা হয়ে যাবে কিউ ভেল এস, মানে অস্বীকার করছে অনুগতটাকে আগে এখানে, আর পূর্বটাকে সিদ্ধান্তে শেষে অস্বীকার করছে, নট টু। তাহলে এখানে অস্বীকার করছি মানে ব্যতিরেকি, অস্বীকার করাটাকে আমরা অপ্রধান দেখে বুঝবো, অস্বীকার অপ্রধান দেখে বুঝবো। আর স্বীকারও মানে সরি আপনার অন্যই না ব্যতিরেকি সেটা অপ্রধান দেখে বুঝবো। অপ্রধানে যদি স্বীকার করে দ্যাট ইজ অন্যই, অপ্রধানে যদি অস্বীকার করে দ্যাট ইজ ব্যতিরেকি। বুঝতে পারছেন? আর সিদ্ধান্ত থেকে বুঝবো সরল না জটিল। সিদ্ধান্ত যদি নিরপেক্ষ হয় তাহলে সরল, সিদ্ধান্ত যদি বৈকল্পিক হয় তাহলে জটিল। তাহলে এখানে কি সিদ্ধান্ত নিরপেক্ষ মানে সরল, আর অপ্রধান যেহেতু নঙর্থক, তাহলে কি হবে? সরল ব্যতিরেকি, অপ্রধান নঙর্থক, সরল ব্যতিরেকি। বোঝা গেল? এটাকে বলে সরল ব্যতিরেকি। তো এই চারটে, সরল অন্যয় সরল ব্যতিরেকি, জটিল অন্যয় জটিল ব্যতিরেকি। ঠিক আছে? সরলে আবার বলে দিচ্ছি, সরলে আপনার সিদ্ধান্ত হবে নিরপেক্ষ, জটিলে সিদ্ধান্ত হবে বৈকল্পিক, অন্যইতে অপ্রধান আশ্রয় বাক্য আপনার মানে স্বীকার করা হবে সদর্থক, এবং ব্যতিরেকিতে অপ্রধান হবে নঙর্থক বা অস্বীকার করা হবে। পরিষ্কার? এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। একটু বই দেখে নেবেন, সহজ জিনিস, অসুবিধা নেই। আর এর যে নোটটা আমি দিয়ে দিয়েছি, আমাদের যে 600 এমসিকিউ যেটা কোশ্চেন বলেছিলাম, সেখানে নোটটা আমি ডিটেলে বলেছি, আপনারা পড়ে নিলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেখানে খণ্ডনের কথা আছে, ওই ষাঁড়ের শিং টিং বলেছে, হ্যাঁ শিংয়ের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়া, হ্যান তার অনেক কিছু বলা আছে। আমি নোটসে খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, নোটটা পড়লে আপনাদের ইজি হয়ে যাবে। এবার আমরা আলোচনা হবে ভেন চিত্র। ভেন চিত্র আগে জানতে গেলে আমাদের বুলীয় লিপি জানতে হবে, বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি খুব ইম্পর্টেন্ট। এখন বুলীয় ভাষ্য বুলীয় লিপিতে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা শ্রেণীর ধারণা। শ্রেণী, শ্রেণী জিনিসটা কি? আমরা বচনে যে সমস্ত পদগুলো ব্যবহার করি উদ্দেশ্যবিধ, এই প্রত্যেকটাতে জর্জ বুল, যিনি আধুনিক লজিকটাকে এইভাবে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য বলা হচ্ছে, যিনি তৈরি করেছেন, আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক, তিনি ওই পদগুলোকে শ্রেণী হিসাবে বলছেন। এক একটা পদ একটা শ্রেণীকে বোঝাচ্ছে। ঠিক আছে? এবার তিনি নতুন যে বিষয়টা এখানে ইনক্লুড করেছে সেটা শূন্য শ্রেণীর আইডিয়া। শূন্য শ্রেণী বা শূন্য গর্ভ, এমটি ক্লাস। ঠিক আছে? শ্রেণী, আমরা মানুষ, গরু, ভেড়া, ছাগল প্রত্যেকটা পদ বোঝায়, এগুলো প্রত্যেকটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে। এখন এই যাদের শ্রেণী নেই, যাদের শ্রেণীর সদস্য জিরো, তাদেরকে বলে শূন্য শ্রেণী। তাহলে আমরা শ্রেণী বুঝলাম, তাহলে আমরা এটাকে বলো শূন্য। শূন্য শ্রেণী কি বোঝাবে? শূন্য শ্রেণী ইজ ইকুয়াল টু জিরো। ওকে, যেটা শূন্য বা শূন্য গর্ভ, এমটি ক্লাস। আর অশূন্য, অশূন্য মানে কি? যেটা শূন্য নয়, অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী কি বোঝাবে? নট ইজ ইকুয়াল টু জিরো। অশূন্য শ্রেণী মানে কি? সেটা শূন্য নয়, শূন্য নট ইজ ইকুয়াল টু, শূন্যর সঙ্গে সমান নয়। আর শূন্য শ্রেণী কি? শূন্যের সঙ্গে সমান। সবসময় মনে রাখবেন, যেখানে নেই বোঝাবে, যেখানে নেই বোঝাবে সেটা হয়ে যাবে নট ইজ ইকুয়াল টু, এটাকে নেই বোঝাবে, সরি, যেখানে নেই বোঝাবে সেটা হবে ইজ ইকুয়াল টু জিরো। ওকে, খুব সহজে বলছি, বুঝে নেবেন। আর যেখানে আছে বোঝাবে সেটা হয়ে যাবে নট ইজ ইকুয়াল টু জিরো। ইজ ইকুয়াল টু জিরো মানে নেই, আর নট ইজ ইকুয়াল টু জিরো মানে আছে। ইজ ইকুয়াল টু জিরো সব সময় মনে রাখবেন, ইজ ইকুয়াল টু জিরো এ এবং ই বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর নট ইজ ইকুয়াল টু জিরো সব সময় আই এবং ও বচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, মনে রাখবেন। কারণ বুলীয় লিপি অনুযায়ী বা নব্য যুক্তি বিজ্ঞান অনুযায়ী আই আর ও অর্থাৎ বিশেষ বা অস্তিত্বমূলক বচন, এগুলো এ এবং ই,
এগুলো সামান্য বচন, এদের অস্তিত্ব নেই অ্যাকর্ডিং টু বুল, জর্জ বুল। ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবেন, একজন ইংরেজ লজিশিয়ান, ঠিক আছে, তর্ক বিজ্ঞানী। তো এই জিনিসটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। শূন্য শ্রেণী মানে তার কোনো অস্তিত্ব নেই, যেমন আপনার ভূত নেই, হ্যাঁ, মৎস্যকন্যা নেই, ইজ ইকুয়াল টু জিরো। অশূন্য শ্রেণী মানে আছে, ইজ নট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে শূন্য শ্রেণী বোঝাতে কি হবে? এস শূন্য, তাহলে কি এস ইজ ইকুয়াল টু জিরো। এস শূন্য নয়, এস নট ইজ ইকুয়াল টু জিরো। ওকে, যদি বলে অএস নেই, তাহলে কি হবে? অএস মানে এস বার ইজ ইকুয়াল টু জিরো, নেই মানে ইজ ইকুয়াল টু জিরো। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। এস এর কোন এস শ্রেণী শূন্য, তাহলে এস ইজ ইকুয়াল টু জিরো। এস শূন্য নয়, এস নট ইজ ইকুয়াল টু জিরো। অএস নেই, অএস মানে এস বার হয়, অ মানে আমরা বার ইউজ করে আমরা জানি ইকুয়াল টু জিরো। এগুলো হচ্ছে বুলিয়ান ভাষ্য। এবার আমরা প্রত্যেকটা জানি যে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচনের বুলিয়ান ভাষ্য কি। এগুলোর বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, দারুণ ব্যাখ্যা রয়েছে। আমি এখানে ব্যাখ্যা করলে প্রচুর টাইম লেগে যাবে, তাই এগুলোর ব্যাখ্যা করে বোঝাচ্ছে না, জাস্ট পরীক্ষার পারপাসে যেটুকু লাগবে সেটুকু বলে দিচ্ছে। আমরা জানি প্রত্যেকটা বচনের দুটো করে পদ থাকে, যারা দুটো শ্রেণীকে বোঝায়, সেই দুটো শ্রেণী এস আর পি কে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এসপি, এসপি, এসপি আর এসপি। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু দুটো করে পদকে বোঝায়, সেই পদগুলোকে নব্যযুক্তি মানে শ্রেণী বলা হয়। এবার এসপি মানে উদ্দেশ্য বিধেয়। এবার দেখুন এই এসপি এর এ আর ই, এখন কি বললাম? এ আর ই মানে নেই, তার মানে ইজ ইকুয়াল টু জিরো। এখানে ইজ ইকুয়াল টু বসে গেল, তাহলে এ ই বোঝালে সবসময় ইজ ইকুয়াল টু জিরো হবে। আর আই আর ও বোঝালে ইজ নট ইকুয়াল টু জিরো, ইজ নট ইকুয়াল টু জিরো। এটা পরিষ্কার। এখন এর যে এ বচনে বুলিয়ান ভাষ্য হবে এসপি বার, ই বচনের এসপি ইজ ইকুয়াল টু জিরো, আই বচনের এসপি ইজ নট ইকুয়াল টু জিরো, আর ও বচনের এসপি বার ইজ নট ইকুয়াল টু জিরো। এর দারুণ ব্যাখ্যা রয়েছে, সুন্দর ব্যাখ্যা, কেন এইভাবে তৈরি হচ্ছে দারুণ ব্যাখ্যা রয়েছে। আমি সম্ভবত আমার বোধহয় ওই ক্লাসটাতে করেছিলাম আলোচনা, তো এখন সময়ের অভাবে আমি আর করছি না, কারণ প্রয়োজন নেই যদিও, কিন্তু বোঝার জন্য খুব দারুণ, মানে দারুণ ব্যাখ্যা রয়েছে। তো এই হচ্ছে আপনার এই করে জেনে নিতে হবে। ওকে, কোন বচনের বুলিয়ান ভাষ্য কি। ওকে, এই চারটে বচন এই বুলিয়ান ভাষ্য। এখন জন ভেন বলে একজন যুক্তিবিজ্ঞানী, তিনি এই যে পদগুলোকে, শ্রেণীগুলোকে বৃত্তের আকারে দেখানোর চেষ্টা করেছেন। ভুল যেগুলোকে শ্রেণীতে বোঝাচ্ছেন, উনি সেগুলোকে একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। তাই ওনার যে চিত্র তৈরি সেটাকে বলে ভেন চিত্র, যেটা বৃত্ত ব্যবহার করেছেন এক একটা শ্রেণীকে বোঝাতে, এক একটা বৃত্ত। তাহলে এটা বোঝা গেল। চলুন পরের অংশে যাই। পরের অংশে আমরা যদি আসি, তাহলে কি বলছে সেখানে আমরা কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব, মানে বৃত্ত। যেমন ধরুন আমি যদি বলি ভূত আছে, ভূত আছে, ঠিক আছে, তাহলে আছে 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 মানে কি ইজ নট ইকুয়াল টু জিরো, এটুকু পরিষ্কার। ভূতকে আমি ধরে নিলাম একটা এস, এস ইজ নট ইকুয়াল টু জিরো। ওকে, এখন এই এস একটা শ্রেণীকে বোঝাচ্ছে। জন ভেন কি করলেন? এই এসটাকে বোঝানোর জন্য একটা বৃত্ত ইউজ করছেন, এবং এই বৃত্তটাকে একটা বক্সের মধ্যে রাখছেন। উপরে লিখছেন ইউ, ইউ ফর ইউনিভার্স অফ ডিসকোর্স, বক্তব্যের জগৎ। ঠিক আছে, ডি মর্গান কথাটা ইউজ করেছিলেন। তো এই এস হচ্ছে এই যে আপনার বৃত্তর, এটাকে এস কে নির্দেশ করছে। নব্য যুক্তি বিজ্ঞানে বলা হয় কোন একটি শ্রেণী কে বোঝালে তার বিরুদ্ধ শ্রেণীও তার সঙ্গে জড়িত। একটি শ্রেণী মানে তার সঙ্গে বিরুদ্ধ শ্রেণী যুক্ত হয়। অর্থাৎ যখন আমি এস বলি, তার মানে কি সে অএস নয়, এইভাবে বোঝানো হয়। তাহলে ভূত আছে, আমি যদি এটাই আলোচনা করি তাহলে কি হবে? ভূত ফর এস, আমি ভূত ফর জিও ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই, যে কোনো ধরলে হলো। তাহলে এস ইজ নট ইকুয়াল টু জিরো, কেন? কারণ আছে বোঝাচ্ছে। তাহলে আর একটা জিনিস, যদি ইজ নট ইকুয়াল টু থাকে তাহলে ক্রস চিহ্ন হয় ওই পার্টিকুলার বৃত্তে, আর যদি ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে সেই বাক্যটাকে সেট করতে হয় সেই পার্টিকুলার বৃত্তটাকে। তাহলে এখানে এস কোনটাকে নির্দেশ করছে? এইটাকে। আর এস এর যে বাইরের অংশ, মানে এই বৃত্তের বাইরের অংশকে বলা হয় এস বার। এই এস বারটাকে বোঝানোর জন্য এই যে একটা ক্ষেত্র আঁকা হয়,
এটা অনেকে আঁকেন না, কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এটা একটা বক্তব্যের জগৎকে নির্দেশ করে। এবং শেষে উপরে লেখা ইউনিভার্স অফ ডিসকোর্স, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বক্সের মধ্যে বোঝানো হয়, যেখানে এস হচ্ছে বৃত্তটা, আর এস বাদে যা কিছু রয়েছে সবই এস এর বিরুদ্ধ পদ, নট এস, এই এস বার বা অ এস। তাহলে এখানে কি ইজ নট ইকুয়াল মানে কি, জিরো বসাবে, এস কে নির্দেশ করছে, তাই এস হচ্ছে জিরো হয়ে গেল। এই হচ্ছে ভেন চিত্র, কার ভূত আছে। ওকে, এখন যদি এখানে বলা হয় পড়ি নেই, কি বললাম, পড়ি নেই, তাহলে পড়ি ফর এফ যদি আমি ধরি, আর নেই মানে কি, নেই মানে ইজ ইকুয়াল টু জিরো, মানে শূন্য, পড়ি সমান সমান শূন্য। তাহলে এটাকে যদি আমি ভেন চিত্রে প্রকাশ করি তাহলে কি হবে, একটা এরকম বৃত্ত নিলাম, সেটাকে বক্সের মধ্যে রাখলাম, এখানে ইউ লিখলাম, পড়ি এফ, এটাকে এফ নির্দেশ করছে, আর বাইরেটা এফ বার, ইজ ইকুয়াল টু জিরো বলেছে ও, তাহলে কি করতে হবে, ইজ ইকুয়াল টু মানে এটাকে শেড করে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বাইরে যেন না যায়। হয়ে গেল, বুঝতে পারছি, খুব সহজ। এবার যদি আমি একটা বাক্যে আসি, ধরুন এরকম আছে, এস বার পি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এস বার পি। একটা জিনিস মনে রাখবেন, একটি শ্রেণী সবসময় তার বিরুদ্ধ শ্রেণীকে নিয়েও চলে, ঠিক আছে। যখন একটি বৃত্ত বোঝাবে তার মানে তার দুটো শ্রেণীকে বোঝায়, আর যখন এরকম দুটো এরকম শ্রেণী থাকে, দুটো পদ, তখন কিন্তু তাদেরকে দুটো পরস্পর ছেদি বৃত্ত ব্যবহার করা হয়। যদি এরকম থাকে তাহলে কি হবে, একটা এস এর জন্য ব্যবহার করলাম আর একটা পি এর জন্য, এবং সেটাকে এইভাবে আঁকতে হয়, এবং পুরোটাকে একটা বক্সের মধ্যে আমি রাখলাম, তার মধ্যে এটা এস কে নির্দেশ করছে, এটা পি কে নির্দেশ করছে, তাই না, এটা এস কে নির্দেশ করছে, এটা পি কে, এটা এস কে নির্দেশ করছে, এটা পি কে নির্দেশ করছে, বুঝতে পারছি। এবং তাদেরকে এরকম পরস্পর ছেদের মাধ্যমে রাখা হয়, যেখানে এই যে অংশটা আমি দেখিয়েছি, এই অংশটা দেখুন একটা চোখের মতো, তাই না, আর এই যে অংশটা আমি দেখিয়েছি, এই যে অংশটা দেখুন, এটা একটা চাঁদের মতো। তো রমাপ্রসাদ দাস স্যারের বইয়ে এটা কিন্তু খুব ভালো আলোচনা রয়েছে। তো যাই হোক, তাহলে এই যে দুটো পরস্পরচ্ছেদী বৃত্ত কিন্তু চারটে অংশকে নির্দেশ করে, চারটে প্রকোষ্ঠকে নির্দেশ করে। কি কি দেখুন, এটা একটা, এটা একটা, এটা একটা, আর বাইরের একটা, ঠিক আছে। অবশ্যই মনে রাখবেন, এই যে বৃত্তটা না, এই বক্সটা অবশ্যই দেওয়া দরকার, এখানে ইউ লেখা দরকার, তা নাহলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যা হয়ে যাবে। যাই হোক, এখানে তাহলে এই যে অংশটা, এই যে অংশটা রয়েছে এখানে, এই যে অংশটা, এই অংশটাকে কি বলা হচ্ছে, দেখুন এই অংশে আমি যদি একটু অন্য কালার ইউজ করি, এখানে এই যে অংশটা, এই অংশটা কাকে নির্দেশ করছে, দেখুন এই পুরোটা তো আপনার এস কে নির্দেশ করছে, তার মধ্যে এই যে অংশটা, এই অংশটাই কিন্তু আপনার এস আছে, পি কিন্তু নেই, তাই এটা এস পি বার। এর মধ্যে এস পি দুটো আছে, এটা পরিষ্কার করে লিখে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আছে, একটা বৃত্ত এরকম আছে এস, আর একটা বৃত্ত এরকম আছে পি। এই দুটো পরস্পরচ্ছেদী বৃত্ত কিন্তু চারটে প্রকোষ্ঠকে নির্দেশ করে, চারটে শ্রেণীকে নির্দেশ করে। কি কি দেখুন, এটা যদি এস হয়, এটা যদি এস হয়, আর এটা যদি পি হয়, তাহলে দেখুন এই যে অংশটি রয়েছে এখানে, এই যে অংশটি রয়েছে, এই অংশে কি রয়েছে, এই অংশে দেখুন এস আছে। আমরা চারটে প্রকোষ্ঠকে যদি এস পি লিখে দিই, এস পি এস পি এস পি এস পি, এইভাবে চারটে লিখে দিতে হয়। তাহলে এই যে আমি অংশটা দেখলাম প্রথমে, এই অংশে কে আছে, পি আছে কি, দেখুন পি নেই, পি কিন্তু বাকি অংশ, তাহলে এস আছে কিন্তু পি নেই, এই অংশ এস পি বার। এই যে চোখের মতো যে অংশটা, এস পি যেখানে লিখেছে এইখানটায়, এখানে ধরুন এসও আছে, এখানে এই জায়গাটা এসও আছে, পিও আছে, তাই এসপি। এই যে বাকি এই দিকের যে অংশটা, এখানে দেখুন এস নেই কিন্তু পি আছে, এই অংশটা, তাহলে এখানে হবে এস বার পি। আর এই যে বাইরের অংশটা, বৃত্তের বাইরের যে এই বাকি অংশটা, সেখানে এসও নেই পিও নেই, এস বার পি বার। এইভাবে চারটে তৈরি করতে হয়। এগুলো আমরা ছোট থেকে শিখে আসছি, জানি নিশ্চয়ই। কিন্তু এখানে কি চেয়েছে তাহলে এবার দেখুন, এস বার পি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কোথায় আছে এস বার পি, দেখুন এই অংশকে নির্দেশ করছে এস বার পি, খুব সহজে আমরা বার করে ফেললাম। ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু মানে এটাকে আমরা শেড করে দিতে হবে,
ঠিক আছে, অবশ্যই এইটুকুর মধ্যেই রাখবেন, বাইরে যায় না, জানো, হয়ে গেল। বুঝতে পারছি? ভেরি গুড। চলুন এবার পরের অংশ যাই। যদি এরকম আসে, এই আয় বচন তো বুঝেই গেছি, এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে এসপি বার ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এটা একটি বৃত্ত, এটা একটি বৃত্ত, তাহলে এখানে কি হবে, এটা এস এবং এটা পি কে যদি নির্দেশ করে তাহলে কোন অংশটা হবে, এসপি বার মানে এই অংশটা হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে, এস পি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হবে, এস পি দুটো অংশ ই করলে এসপি কোনটাকে নির্দেশ করছে, এটাকে, তাহলে এসপি এটাকে পুরোটাকে করে দিতে হবে, হয়ে গেল। নেক্সট, এবার আই বচনের ক্ষেত্রে কি হবে, এসপি ইজ নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এস পি এটাকে বক্সের মধ্যে রাখুন, তাহলে এসপি কোনটা হবে, এসপি ইজ নট, মানে এই মাঝের অংশটা হবে। বুঝতে পারছেন, খুব সহজ। এন্ড ফাইনালি ও এর ক্ষেত্রে কি হয়, এসপি বার ইজ নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, একটা ধরুন এস লিখলাম, একটা ধরুন পি লিখলাম, বক্স করলাম, এটা এস এটা পি, তাহলে এসপি বার কোন অংশটা নির্দেশ করছে, এই অংশটা, তাহলে এই অংশটাকে আপনার সরি এই অংশটা কি করতে হবে, ক্রস দিতে হবে, ব্যাস হয়ে গেল। এটা যে চারটে বচনের, এগুলো মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেইন চিত্র হলো, এবার আমি যদি বলি একটা শব্দ নেই, এস বার পি বার ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, তাহলে দেখুন একটা বৃত্ত নিলাম এস, একটা বৃত্ত নিলাম পি, এটাকে বক্সের মধ্যে অবশ্যই রাখতে হবে। ওকে, তাহলে এস পি মানে কি, এস বা পি বার মানে বাইরের অংশটা একটু আগে বোঝালাম, তাই বাইরের অংশটা কিন্তু এখানে শেড করতে হবে, ঠিক আছে, গোলের মধ্যে যেন না যায়। এই জন্য কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে ছবি আঁকতে গেলে তখন বক্স অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, তাই অবশ্যই এটা মনে রাখবেন, এইরকম ভাবে করতে হবে, বুঝতে না পারলে বলবেন। এবার আমি যদি বলি একটা বাক্য নেই, সবকিছুই সৎ, সবকিছুই সৎ, এরকম যদি আমি লিখি, এর ভেন চিত্র যদি আমি প্রকাশ করি তাহলে কি হবে, তার মানে এটার মানে কি, সবকিছুই সৎ মানে কি, এটার মানে হচ্ছে অসৎ নেই, অসৎ নেই, আমাকে অবশ্যই আছে নয়ের মধ্যে নিয়ে আসতে, অসৎ নেই, এর মানে কিন্তু এটাই, বা সবকিছুই পূর্ণ মানে কি, অপূর্ণ নেই। বুঝতে পারছেন, তো সবকিছুই সৎ, অসৎ নেই। ঠিক আছে, অসৎ নেই মানে কি, অসৎ, অ হাইফেন সৎ যদি আমি এস ধরে, ইজ ইকুয়াল টু 0, বুঝতে পারলেন, এইটার মানে হচ্ছে এটা, সবকিছুই সৎ মানে কি, অসৎ নেই, অসৎ ইজ ইকুয়াল টু 0 নেই, তাহলে এটাকে যদি আমি করি এস বার ইজ ইকুয়াল টু 0, তাহলে ভেন চিত্র কি হবে, একটাই পদ এস বার 0, মানে এটাকে ইকুয়াল টু করতে হবে বার, সরি ভুল হচ্ছে, এখানটা একটু ভুল হয়ে গেল, তাহলে এস বার বলেছে, এই এস, ঠিক আছে, এস বার মানে এটা এস কে নির্দেশ করছে, এটা এস বার কে নির্দেশ করছে, ইজ ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এই অংশটা আপনার শেড হবে। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবে কিন্তু আপনাকে এটা করতে হবে। এরপরে যদি আমি আসি, পড়ে নেই বললাম, এবার যদি বাক্য দিয়ে দেয়, সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে, এটার ক্ষেত্রে কি হবে, সাদা বাঘ আছে, কোন কোন বাঘ হয় সাদা, আমরা জানি আই বচন, কোন কোন বাঘ হয় সাদা, কেন বাঘটা আগে আসবে, কারণ আমরা জানি উদ্দেশ্যকে যেটাকে নির্দেশ করে সেটা উদ্দেশ্য হয়, যার সম্পর্কে বলা হয়, তাহলে আই বচন হবে, কোন কোন বাঘ হয় সাদা বর্ণের প্রাণী, তাহলে বাঘ হচ্ছে, আমি যদি এস ধরি, সাদা যদি পি ধরি, তাহলে কি হবে, এস পি ইজ ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু 0, আছে আছে, তাহলে এইভাবে আপনার আই বচনে যেরকম হয় করে দিতে হবে, কি কি, এস পি, ঠিক আছে, এস পি কোন অংশটা নির্দেশ, মাঝের অংশটা নির্দেশ করছে, ইজ ইকুয়াল টু আছে, ইজ নট ইকুয়াল টু ক্রস হয়ে গেল।
বুঝতে পারছেন? এইভাবে আপনাদের কিন্তু করতে হবে, এই জিনিসগুলো মনে রাখবেন। এবার যদি বলে প্লেটো দার্শনিক, ধরেন একটা বাক্য দিয়ে দিল প্লেটো দার্শনিক, প্লেটো দার্শনিক, সেক্ষেত্রে কি হবে? এই ধরনের বাক্যের ক্ষেত্রে বলীয় লিপিতে কিন্তু দুই ধরনের বচন করতে হবে, যেমন নাম উল্লেখ করা থাকবে, এ বচন এবং আই বচন, যেহেতু সদার্থক যদি হয় এ আর আই করতে হবে, ঠিক আছে? যদি সদার্থক নর্থক হলে ই আর ও, সেক্ষেত্রে কি লিখতে হয়? সকল ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্য সম্পর্কযুক্ত হয় দার্শনিক। আই বচন কোন কোন ব্যক্তি যারা প্লেটোর সঙ্গে তাদাত্ম্য সম্পর্কযুক্ত হয় দার্শনিক, সেক্ষেত্রে কি হয়? এ এর ক্ষেত্রে আর আয়ের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এর যেটা বলীয় লিপি এস পি বার ইজ ইকুয়াল টু 0, আয়ের এস পি ইজ নট ইকুয়াল টু 0। এই দুটোকে ভেন চিত্রে প্রকাশ করে দিতে হবে। ভেন চিত্রে প্রকাশ করলে কি হবে? এস আর পি এটাকে একই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে, এর জন্য দুটো আলাদা আলাদা করার দরকার নেই, ঠিক আছে? এখানে অ্যান্ড আছে এবং, ঠিক আছে? এস পি বার এটা ক্রস, সরি এস পি বার ইজ ইকুয়াল টু 0 মানে কি? এই অংশতে হয়ে গেল, শেড দিয়ে দিলাম, আর এই অংশতে ক্রস হয়ে গেল, কারণ এটাকে এসপি নট ইকুয়াল টু বলছে। এইভাবে করতে হবে যদি এরকম এক ব্যক্তি বচন থাকে। ওকে, বোঝাতে পারলাম বিষয়গুলো? এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন ভালো করে এবং সেই অনুযায়ী আপনারা এখানে দেখাবেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ভেন চিত্রের পার্ট। আর দু একটা যদি ভেন চিত্র নিয়ে আমি আলোচনা করি, সেক্ষেত্রে যদি এরকম হয় একমাত্র এস হয় পি, এরকম যদি থাকে তাহলে কি করব? এ বচন কি হবে? এখানে এস, এটা বচনে করলে চেঞ্জ হয়ে যাবে, তো বচনে করলে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে? পি এস বার ইজ ইকুয়াল টু 0, এটাকে বচনে করে দিতে হবে। অথবা যদি এরকম থাকে, ধরুন ভেন চিত্রে প্রকাশ করে দেবেন, এখানে যদি এরকম থাকে সকল এস হয় অপি, এরকম যদি থাকে, সরি অপি, এস হয় অপি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? চেঞ্জ হয়ে গেলে কি হবে? অপি এস বার ইজ ইকুয়াল টু 0, কারণ এটা বচনে করলে তো চেঞ্জ হয়ে যাবে, কারণ এস একমাত্র এস কে নির্দেশ করতে এস বিদেয় চলে যাবে, তার মানে কি? অপি মানে পি বার এস বার ইজ ইকুয়াল টু 0। এটাকে আপনার ভেন ডায়াগ্রামে পরিণত করলে একটু আগে বললাম কি করে হবে। এই বাইরের অংশটা শেড হয়ে যাবে, কারণ এই বাইরের অংশটাই তো এস বার পি বারকে নির্দেশ করে, বুঝতে পারলেন? এইভাবে কিন্তু আপনাকে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তো এই ধরনের গুলো অবশ্যই মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, এসি কেবল পি হতে পারে, এস ই কেবল পি হতে পারে, বচন করলে কি হবে? সকল পি হয় এস, সকল পি হয় এস, যাকে নির্দেশ করে বিদায় যাবে, তাহলে পি হয় এস মানে এস বার ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। তো এই ছিল মোটামুটি ভেন চিত্র, এবং বাকিগুলো আপনারা প্র্যাকটিস করুন। গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, বই দেখবেন, কোথাও বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। আরেক ধরনের একটু বলে দিই, সেটা হচ্ছে সকল মানুষ হয় জ্ঞানী ও চালাক, সকল মানুষ হয় জ্ঞানী ও চালাক, এরকম যদি থাকে তাহলে দেখুন এখানে কিন্তু তিনটে পদ রয়েছে, একটা মানুষ এম, একটা জ্ঞানী ইন্টেলিজেন্ট, আর একটা চালাক ক্লেভার। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে এ বচন,
তাহলে অবশ্যই এ বচন। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন সিস্টেম যার এম আই সি, এটা কিন্তু একদম বিধেয়কে নির্দেশ করছে, তাই না? এটা বিধেয়কে নির্দেশ করছে। ওখানে একটা পদ থাকতো এ বচনে, এখানে দুটো আছে, তার মানে ওখানে পি এর মাথায় বার হতো, এখানেও চাপের কিছু নেই, এখানে দুটোর মাথায় বার হবে। ঠিক আছে, দুটোর মাথায় বার হবে, কিন্তু চিত্র আঁকার সময় এম আই সি তিনটে এখানে হবে। আর এই তিনটে কিন্তু বৃত্ত 8খানা শ্রেণীকে নির্দেশ করে। দুটো যেরকম আপনার 4টাকে নির্দেশ করছে, এখানে কিন্তু আপনার 8খানাকে নির্দেশ করবে, তিনটে। ঠিক আছে, এখানে বলছে এম সি, এটাকে যদি আমি এম ধরি, এটাকে আই ধরি, এটাকে সি ধরি, এম আছে কিন্তু ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তো এখানে যদি এম আর আই সি বার যদি হয়, তাহলে এই যে অংশটা থাকে, এই অংশটা কিন্তু জাস্ট শেড হবে, কারণ এই অংশটা শুধু এম আই সি বারকে নির্দেশ করছে। এটা একটু জটিল, কিন্তু এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এরপরে যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। আজকের আলোচনা লাস্ট পার্ট আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সত্যাপেক্ষক। সত্যাপেক্ষক, এর আগেও আমি সত্যাপেক্ষক কথাটা ব্যবহার করেছি। সত্যাপেক্ষ বচনের যে আকার, সত্যাপেক্ষ বচন কোনগুলো আমরা দেখেছি, যে আপনার প্রাকল্পিক, বৈকল্পিক, সংযৌগিক, নিরপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, নিষেধক, সংযৌগিক এবং দ্বিপ্রাকল্পিক, এইগুলো সত্যাপেক্ষ বচন। ঠিক আছে, এদের যে আকার সেগুলো হলো সত্যাপেক্ষক। কিন্তু আমরা জানি নট, নেগেশনকে কিন্তু সত্যাপেক্ষ যোজক বলা হয় না। ঠিক আছে, কারণ এটা দুটো অঙ্গকে যুক্ত করে না, এটা একাঙ্গী যোজক। ঠিক আছে, যেমন অসম বিরোধিতা হচ্ছে একমুখী সম্বন্ধ, অসম বিরোধিতা, বাকিগুলো দুমুখী বা উভয়মুখী সম্বন্ধ। ঠিক এখানেও নেগেশন হচ্ছে কিন্তু একাঙ্গী যোজক। কেন? নেগেশনের ক্ষেত্রে নট পি, এই নটের একটাই অঙ্গ থাকে, কিন্তু ইমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ, এর দেখুন দুটো অঙ্গ আছে, দ্বৈতাঙ্গী যোজক। ঠিক আছে, যৌগিক বচন তো তাকেই বলে যে বচনের অঙ্গগুলি পৃথকভাবে বচন বলে গণ্য হয়, সেটাই যৌগিক বচন। তো এখানে বচন বলে গণ্য, কিন্তু এই যে এটা আছে এর কিন্তু একটাই অঙ্গ। ঠিক আছে, তো একটা অঙ্গ বলে সত্যাপেক্ষ যোজক এটাকে বলা হয় না, এটা সত্যাপেক্ষ চলক বলা হয়, চলক। ঠিক আছে, এইবার আমরা আলোচনায় আসবো। আমরা প্রত্যেকটা মোটামুটি জানি যে কার কি হয় না হয়, প্রাকল্পিকের আকার কেমন, বৈকল্পিকের আকার কেমন, এগুলো সবই জানি মোটামুটি। কিন্তু সত্যাপেক্ষকটা আলোচনা করতে গেলে একটা জিনিস আমাদের আগে আলোচনা করতে হবে, সেটা গ্রাহক। গ্রাহকটা আমরা আগেও আলোচনা করেছি, ভেরিয়েবল। গ্রাহক আপনার পদ গ্রাহক হতে পারে, ব্যক্তি গ্রাহক হতে পারে, বচন গ্রাহক হতে পারে। পদ গ্রাহক কোনগুলো? এস, পি, এম, এগুলোকে পদ গ্রাহক বলে। বচন গ্রাহক হচ্ছে ছোট হাতের পি, ছোট হাতের কিউ, ছোট হাতের এস। ব্যক্তি গ্রাহক ছোট হাতের এক্স, ওয়াই, এগুলো ব্যক্তি গ্রাহক বলে। তো এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, তো গ্রাহক হচ্ছে যা কোনো কিছু গ্রহণ করে, বচনকে গ্রহণ করলে বচন গ্রাহক, পদকে গ্রহণ করলে পদ গ্রাহক, ইত্যাদি ইত্যাদি। এইবার একটা জিনিস আছে ধ্রুবক। ধ্রুবক কি? ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক মানে হচ্ছে আপনার ধয়ের অফলা হস্য বক। ধ্রুবক, ধ্রুবক মানে যোজককে যখন আমরা চিহ্নে প্রকাশ করি তখন সেটা বলে ধ্রুবক। ফর এক্সাম্পল আমি ধরুন এখানে বললাম এবং বা অথবা, আমি বললাম অথবা, অথবাটা হচ্ছে একটা যোজক। কি যোজক? এই অথবাকে যখন আমি প্রকাশ করছি ভেল দ্বারা, তখন এই ভেল হয়ে যাচ্ছে একটি ধ্রুবক। বোঝা গেল? ভেল হয়ে যাচ্ছে ধ্রুবক। এই জিনিসটা অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বা ইমপ্লাইজ ধ্রুবক, ইকুইভ্যালেন্ট ধ্রুবক। ওকে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন এই সত্যাপেক্ষ বচন বা সত্যাপেক্ষক যে বচন আকার, এই বচন আকারগুলো আমরা পড়লাম। যেমন একটা হচ্ছে নট পি, পি ডট কিউ, পি ভেল কিউ, পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ আর পি ট্রিপল বার কিউ, এইগুলো আমরা জানি। তার মধ্যে এটা একাঙ্গী, বাকিগুলো সব দ্বৈতাঙ্গী। ওকে, এখন আমাদের এর মধ্যে আরেকটা যে জিনিস জেনে নিতে হবে, সেগুলো হচ্ছে কখন শতসত্য, কখন শতমিথ্যা। আমরা জানি বচন আকার শতসত্য, শতমিথ্যা বা আপতিক, এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে সত্যমূল্য বচন আকারের। কিন্তু বচনের সত্যমূল্য কিন্তু দুই প্রকার, সত্য আর মিথ্যা। ঠিক আছে, এখন একটি বচন আকার শতসত্য কখন হবে? তার জন্য সত্য সারণী দরকার। কারণ সত্য সারণী গঠনের উপায় কি? সত্য সারণী, যেমন আমি যদি বলি পি ইমপ্লাইজ কিউ,
এটা সত্য সারণী কেমন হবে, কটা সারি হবে? আমরা প্রত্যেকেই বলতে হবে 4টে সারি হবে। কিভাবে? যদি এরকম দুটো গ্রাহক থাকে তাহলে সারির সংখ্যা হবে 4। যদি একটাই গ্রাহক থাকে, ফর এক্সাম্পল পি ভেল নট পি, এখানে গ্রাহক কিন্তু দুটো আছে কিন্তু একই প্রকারের যদি একই প্রকারের এরকম থাকে তাহলে কিন্তু দুটো সত্য সারণের দুটো সারি হবে। এর দুই রকমের আছে, 4টে হবে। এর রুলসটা কি ভালো করে বলে শুনেন। 2n 2 টু দি পাওয়ার n, এখানে 2 হচ্ছে সত্য মূল্য আর n হচ্ছে গ্রাহক সংখ্যা। যদি আপনার গ্রাহক সংখ্যা একটা হয় তাহলে সারির সংখ্যা হবে দুটো, যদি গ্রাহক সংখ্যা দুটি হয় তাহলে সারির সংখ্যা হবে 4টে, যদি গ্রাহক সংখ্যা আপনার 3টে হয় সারির সংখ্যা হবে 8টা, যদি গ্রাহক সংখ্যা আপনার 4টে হয় সারির সংখ্যা হবে 16টা। এইভাবে কিন্তু এই রুলসটা কিন্তু কতগুলো সারি হবে সেটাকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এগুলো জানলাম। এবার কথা হচ্ছে শত সত্য শত মিথ্যা। আমরা জানি একটি সত্য সারণের একটি সত্য, ধরা যাক পি ইমপ্লাইজ কিউ, এটাকে যদি আমি করি তাহলে আমরা প্রত্যেকে জানি পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হয়, যখন তার পূর্বগ সত্য অনুগ মিথ্যা, তখন মিথ্যা হয়, বাকি সব ক্ষেত্রে সত্য। ডটের নিয়ম কি? পি ডট কিউ এর যে কোনো একটি মিথ্যা হয়ে গেলে মিথ্যা, সত্য হতে গেলে দুটোকেই সত্য, দুটো সংযোগী, সংযোগী অঙ্গ বলে সংযোগী। তাহলে এই সংযোগী যদি কোনো একটি মিথ্যা হয়ে যায় পুরোটাই মিথ্যা হয়ে যাবে, বাক্যটা সত্য হতে গেলে দুটোকেই সত্য হতে হবে। ভেলের ক্ষেত্রে যে কোনো একটি সত্য হলে সত্য হয়ে যাবে পুরো বাক্যটা, বিকল্প যে কোনো একটি বিকল্প, আর মিথ্যা হতে গেলে দুটোকেই মিথ্যা হতে হবে। আর পি ট্রিপল বার কিউ উপাদান বাক্য বলা হয়, যদি একই রকমের উপাদান বাক্য হয়, উপাদান বাক্য সত্য একই রকম হয় তাহলে সত্য, আলাদা হলে মিথ্যা। অর্থাৎ এখানে টি এখানে এফ মিথ্যা, এখানে এফ এখানে এফ সত্য, এখানে টি এখানে টি সত্য, এখানে টি এখানে এফ মিথ্যা। ঠিক আছে, দ্বিপ্রাকল্পিক। এইবার তাহলে আমরা ধরে নিচ্ছি সত্য সারণী সম্পর্কে আমাদের সকলের আইডিয়া আছে। তা আমি বলে দিই পি ইমপ্লাইজ কিউ, এটাকে সত্য সারণী করলে কি হয়, প্রথমে পি এর মান বার করতে হয়, তারপর কিউ এর মান বার করতে হয়, তারপর পি ইমপ্লাইজ কিউ। আমাদের দেখতে হবে যে উপাদানগুলো বেরিয়েছে কিনা। তাহলে এটাকে সারি করতে হবে, যেহেতু দুটো আছে তাই 4টে নিলাম, 1 2 3 4। এখানে টি টি এফ এফ এগুলো লিখতে হয়, কেন লিখতে হয় কি বৃত্তান্ত আমি আর বলছি না, এগুলো আপনারা সকলেই জানেন, তাই এগুলো আর বলে লাভ নাই। টি এফ টি এফ, এখানে কি হয় টি এফ টি টি, শুধুমাত্র এই অংশটাতে এফ হবে কারণ পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে একমাত্র মিথ্যা হয় আমরা জানি। তো এখন এইটাকে বলে ফলস্তম্ভ। এই ফলস্তম্ভে যদি দেখা যায় টি আর এফ মিশিয়ে আছে তাহলে সত্য মূল্য হবে আপতিক, টি এফ যদি মিশিয়ে থাকে। আর যদি সবগুলো সত্য হয় তাহলে হবে শত সত্য টটোলজি, যদি সবগুলো মিথ্যা হয় তাহলে হবে শত মিথ্যা সেলফ কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, আর যদি সত্য মিথ্যা মিশিয়ে থাকে তাহলে আপতিক বা অনির্দিষ্ট মান কন্টিনজেন্ট। ঠিক আছে, এটা যেমন কি হবে বলুন, ইয়েস আপতিক, যেহেতু সত্য আর মিথ্যা এখানে মিশিয়ে আছে। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে যে শত সত্য শত মিথ্যা বচনাকার কি হতে পারে। দু একটা আমি বচনাকার উদাহরণ দিই, যেরকম যেমন পি ভেল কিউ, সরি পি ভেল নট পি, বা এটাকে উল্টে যদি লিখি নট পি ভেল পি, এটা কিন্তু অবশ্যই শত সত্য বচনাকার, অবশ্যই মনে রাখবেন। তারপর পি ইমপ্লাইজ পি, শত সত্য বচনাকার। পি ট্রিপল বার পি, সব পি লিখছি একটু ভালো করে দেখবেন, শত সত্য বচনাকার। বা পি ইকুইভ্যালেন্ট নট নট পি, শত সত্য। যে রুলস গুলো রয়েছে আমাদের, বিশেষ করে রিপ্লেসমেন্টে যে 10টা রুলস আছে সবগুলো কিন্তু শত সত্য হবে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে এইগুলোকে আপনারা দেখলেই দেখবেন ফলস্তম্ভে সব সত্য আসবে। ঠিক আছে, সবকটা সত্য হবে, তাই হলো শত সত্য। ওকে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অথবা যদি এরকম ধরে পি ইমপ্লাইজ কিউ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইকুইভ্যালেন্ট নট পি ভেল নট কিউ, নট পি ভেল কিউ, এরকম যদি থাকে এটা একটা শত সত্য বচনাকার। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে এইগুলো শত সত্য। শত মিথ্যা কি হয়, এই শত সত্যকে যদি আমি নেগেশন করি পুরোটাকে, ফর এক্সাম্পল এক্ষুনি একটা দেখালাম পি ইমপ্লাইজ পি, এটা তো শত সত্য, এই পুরোটাকে নেগেশন করলে শত মিথ্যা পাওয়া যায়। তাহলে শত সত্য জানলে শত মিথ্যা পাওয়া গেল। এছাড়াও কিছু শত মিথ্যা যেরকম নট পি ডট পি, ওখানে ভেল বলেছিলাম এখানে ডট হবে শত মিথ্যাতে। তারপরে আপনার এরকম হতে পারে পি ডট নট পি, এটা হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অথবা আরো হতে পারে পি ইকুইভ্যালেন্ট নট পি,
এটা কিন্তু শত মিথ্যা বচনাকার, শত মিথ্যা, ঠিক আছে, সেলফ কন্ট্রাডিক্টরি। এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আপতিক যা, এগুলো বাদ দিয়ে যা থাকবে সব আপতিক, ঠিক আছে। যেমন আমি একটু আগে দেখলাম পি প্লাস কিউ, পি ভেল কিউ, পি ডট কিউ, সব আপতিক, ঠিক আছে। সত্য সারণীতে বুঝিয়ে দিলাম, সত্যাপেক্ষক বচনগুলো সব সম্পর্কে বললাম। এই জিনিসটা মনে রাখবেন, শত সত্য কখন হয়, কখন শত মিথ্যা হয়, এগুলো সব বললাম। ব্যাস, এই মোটামুটি আলোচনা, আর বিশেষ কিছু নেই। তো সুতরাং পরীক্ষা খুব ভালো করে দেবেন। আজকে আমাদের এটাই শেষ ক্লাস। দু একটা ক্লাস আমরা নেব আপনার মক টেস্টের উপরে, তাই অবশ্যই আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন। আপনাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। এই পরীক্ষায় আপনি দেখিয়ে দিন যে আপনিও পারেন। আপনার যোগ্যতা প্রমাণের ধরে নিন শেষ লড়াই, ঠিক আছে। সুতরাং আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিয়েছেন, কেউ চাপ নেবেন না, টেনশন নেবেন না, বারবার বলছি টেনশন নেবেন না, টেনশন নিলে ভুলে যাবেন। মাথা ঠান্ডা করুন, একটু ভালো করে ঘুমন, জল খান এবং মাথা ঠান্ডা রাখুন। পরীক্ষার হলে নিজেকে সুস্থ রাখুন। 10টার মধ্যে পৌঁছে যেতে বলেছে, 10টার মধ্যে পৌঁছে যাবেন। নিজে ঠান্ডা ছায়া নিচে বসবেন, নিজেকে কুল রাখবেন। ওইখানে গিয়ে বই খুলে, খাতা খুলে আবার পড়াশোনা করবেন না। অনেক পড়েছেন, ওখানে গিয়ে আর পড়ার দরকার নেই। ওখানে নিজেকে ঠান্ডা রাখুন, কারোর সঙ্গে গল্প গুজব নেই, নিজে চুপ করে স্থিরভাবে পড়াশোনাটা করুন। নিজে স্থিরভাবে ওখানে গিয়ে বসুন, সবকিছু মেমোরাইজ আসছে কিনা দেখুন, ঠান্ডাভাবে বসুন। কারোর সঙ্গে উল্টো পাল্টা বিষয় মানে গল্প গুজব করার দরকার নেই। গল্প করলে অনেক রকম, এটা পড়েছিস, ওটা পড়েছিস, মাথার উপর প্রেশার আসবে, কোনো চাপ নেই। একদম নিজে একান্তে একটা আলাদা জায়গায় চুপ করে বসুন, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। পরীক্ষার টাইম হবে, পরীক্ষা দেবেন ঠান্ডা মাথায়, সাকসেস হয়ে বেরিয়ে আসবেন 60-60, ঠিক আছে, একদম 100% মার্কস। সুতরাং বেস্ট অফ লাক প্রত্যেকে আপনাদের। আশা করি আপনারা সকলেই ভালো ফল করবেন, কারণ আপনারা খুব ভালো পরিশ্রম করেছেন। এবং আমার তরফ থেকে তো অবশ্যই আপনাদের প্রতি একটা গুড উইশেস রইল, ঠিক আছে। আপনারা ভালো ফল করুন, এবং জানি না কতটুকু আপনাদের হেল্প করতে পেরেছি, তবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থাকার, আপনাদের পাশে থাকার, এবং আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হয়েছেন। অবশ্যই জানাবেন পরীক্ষার ফল আপনাদের কেমন হলো, ঠিক আছে। অবশ্যই বলবেন, আমরা অবশ্যই ভিডিও করব। তো আবারও বলছি, প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা দেবেন, ঠান্ডা মাথায় থাকবেন, নিজেকে কুল রাখবেন, বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট পড়াশোনা হয়েছে, এবার শুধু দেখিয়ে দেওয়ার পালা। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন, আপনাদেরকে বেস্ট অফ লাক। আপনাদের পরীক্ষা ভালো হবে, নিশ্চিন্তে থাকুন, এবং ক্লাসগুলো ভালো করে করুন। 600 এমসিকিউ বা মক টেস্ট, 600 কোশ্চেন মক টেস্ট যা দিয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করেছেন। আবারও দেখে নিন, লাস্ট বারের মতো রিভিশন করে নিন, সময় হাতে কম। সুতরাং বেস্ট অফ লাক। নিশ্চয়ই আপনাদের ভালো হবে, নিজের প্রতি ভরসা রাখুন। বিলিভ ইন ইয়োরসেলফ, ইউ উইল বি সাকসিড। ওকে, তো এটাই ছিল আমার আপনাদের প্রতি বার্তা। সকলের সাফল্য, সকলের ভালো রেজাল্ট আমি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।